দীপ্তি আনন্দার আপনার সঙ্গে আমি শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। সিবিআই এ রাজ্যে প্রথম গ্রেফতার করল। গ্রেফতার হলেন ইস্ট বেঙ্গল কর্মকর্তা নিতু সরকার। কিন্তু প্রশ্ন এবং খবরটা এখানে থেমে থাকছে না। তার কারণ আপনাদের স্মরণ করিয়ে দেব যে এই প্রতিপক্ষ অনুষ্ঠানে 2013 সালের এপ্রিল মাসে আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের একটি ওয়েবসাইট দেখাই। সেখানে অত্যন্ত উজ্জ্বলভাবে ঠাঁই পেয়েছিল সেবির লোগো। কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং যাদের মূল কাজ গোটা দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষা, এক কথায় বললে এমনটা দাঁড়ায়, সেখানে এই সংস্থার লোগো ইস্ট বেঙ্গল ক্লাবের স্পন্সর হিসেবে এক জায়গায় ঠাঁই পায় কি করে? এই প্রশ্ন এই প্রতিপক্ষ অনুষ্ঠানে আমরা তুলি এবং তারপর কয়েক ঘন্টার মধ্যে রহস্যজনকভাবে সেই লোগো সরে যায় এবং তারপর সেবির পক্ষে জানানো হয় যে তাদের অনুমতি ছাড়া এই লোগো ব্যবহার করা হয়েছে। দুটো প্রশ্নের উত্তর এই 2014-তে আমরা পাইনি। এক হচ্ছে কারা ব্যবহার করলেন এবং যারা ব্যবহার করলেন সত্যি যদি অনুমতি ছাড়া করা হয় সেবি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন কিনা, এবং এর পেছনে এই গোটা চক্রটার পেছনে কি একা নিতু সরকার না অনেকে আছেন? সিবিআই যারা তদন্ত করছেন সেই অফিসারদের একাংশের মতে ওই লোগোটা দেখিয়ে আরও প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় যে ইস্ট বেঙ্গল ক্লাব এবং সেবির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং নিতু সরকার সেবির ঘনিষ্ঠতার সূত্রে অনেক কিছু কোট আনকোট ম্যানেজ করে দিতে পারেন। তাই কি তদন্ত কি বলছে? এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের এই মুহূর্তে সব থেকে বড় খবর হিসেবেও দেয়া যায়, সেটা হচ্ছে রাজ্যসভার আর এক সাংসদকে, তৃণমূল কংগ্রেসের পাঠানো রাজ্যসভার আর এক সাংসদকে ডেকে পাঠালো ইডি। এবং পাশাপাশি আরেকটা খবর যে মদন মিত্র দেখিয়েছিলাম আপনাদের যে একটি এই বেআইনি আর্থিক সংস্থার উচ্ছ্বসিত প্রশংসা করছেন, সারদার মতো তথাকথিত চিট ফান্ডের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। আজ দেখাবো আর এক মন্ত্রীর ফুটেজ যিনি এই বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। কে তিনি? এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যারা হাজির হয়েছেন, আমার একদিকে রয়েছেন সুপ্রকাশ গড়গড়ি, প্রাক্তন ফুটবল সচিব ইস্ট বেঙ্গল ক্লাবের, তার পাশে রয়েছেন তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা, তার পাশে অধ্যাপক গৌতম গুপ্ত, অন্য পাশে রয়েছেন কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এবং তার পাশে রয়েছেন বিমল শঙ্কর নন্দ অধ্যাপক। এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শুরুতেই কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশ সিংহের সঙ্গে। প্রকাশ, তোমার কাছে শুরুতেই যেটা জানতে চাইবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে ইডি তলব করছে রাজ্যসভার এক সাংসদকে। কে তিনি? আমাদের বিস্তারিত জানাও। এখন সুমনদা, তুমি জানো এর আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তরফে রাজ্যের মন্ত্রী, বস্ত্রমন্ত্রী শ্যামপদ মুখোপাধ্যায়কে তলব করা হয়েছিল। তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির তদন্তকারী অফিসাররা। যেটা ইডির সূত্রে আমরা খবর পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আহমদ হাসান ইমরানকে নোটিশ পাঠানো হয়েছে, অর্থাৎ তাকে সামান পাঠানো হয়েছে। তাকে, যেটা ইডির সূত্রে আমরা জানতে পারছি, এর আগেও দুবার নোটিশ পাঠিয়ে তাকে ডাকা হয়েছে, তাকে ডেকে তার বয়ান রেকর্ড করানোর কথা বলা হয়েছে, কিন্তু তিনি আসেননি। এমনকি ইডির সূত্রের খবর তিনি কোনো রিপ্লাই দেননি সেই সমনের। আজকে আবার কিন্তু, যেটা ইডির সূত্রের খবর, কড়া ভাষায় তাকে আবার আজকে সমন পাঠানো হয়েছে। ইডির তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন আহমদ হাসান ইমরান একটি পত্রিকার তিনি এক্সিকিউটিভ এডিটর। তিনি সুদীপ্ত সেনকে সেই পত্রিকা বিক্রি করেছিলেন, কিন্তু সেই বিক্রি করার সত্ত্বেও তিনি কোটি কোটি টাকা নিয়েছিলেন, কিন্তু সেই পত্রিকা আজ পর্যন্ত হ্যান্ডওভার করা হয়নি। অর্থাৎ তিনি টাকা নিয়েছেন কিন্তু সেই পত্রিকা সুদীপ্ত সেনের নামে করেননি বা সেই পত্রিকা হ্যান্ডওভার করেননি। সেই তথ্য পাওয়ার পরেই কিন্তু ইডি তদন্তকারী অফিসার এর আগে দুবার তাকে সমন করেছেন, কিন্তু সেই সমনের কোনো রিপ্লাই তিনি দেননি। আজকে আবার, যেটা ইডির সূত্রে আমরা খবর পাচ্ছি, আহমদ হাসান ইমরানকে নতুন করে নোটিশ পাঠানো হয়েছে। তাকে কয়েকদিনের মধ্যেই, আগামী সপ্তাহ সোমবারের মধ্যে তাকে এসে তার বয়ান রেকর্ড করানোর কথা বলা হয়েছে। সুমনদা, প্রকাশ, আমি জানতে চাইবো সেটা হচ্ছে ইডির তরফে আইন কি আছে? ইডিকে কি, ধরা যাক তিনি দুবার সমনের কোনো উত্তর করেননি, কোনো রিয়াক্ট করেননি, তৃতীয়বার সমন গেল, তারপরেও তিনি এলেন না, সেক্ষেত্রে ইডির তরফে কি আবার আদালতে যেতে হবে, গিয়ে পরবর্তী আদালতের আদেশের অপেক্ষা করতে হবে, না আইন কি বলছে? ইডির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে যদি তৃতীয়বারও তিনি সমন অগ্রাহ্য করেন? একদম, ইডি তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন এর আগে দুবার সমন পাঠানো হয়েছে, আজকে আবার সমন পাঠানো হয়েছে। তারা যেটা জানাচ্ছেন, যদি তিনি না আসেন
এই ব্যাপার নিয়ে তারা কোর্টের দ্বারস্থ হবেন, কোর্টকে পুরো ব্যাপার জানাবেন, কোর্টের অর্ডার নিয়ে তাকে কিন্তু গ্রেফতার করার একটা প্রক্রিয়া তারা শুরু করবেন। তারা যেটা জানাচ্ছেন, আরেকবার বলে দিই, এর আগে দুবার তাকে সমন পাঠানো হয়েছে, সেই সমন পাওয়ার পরেও তিনি রিসিভ করেছেন, কোনো রিপ্লাই দেননি। আজকে আবার কড়া ভাষায় কিন্তু তাকে সমন পাঠানো হয়েছে। সেই সমনে কিন্তু বলা হয়েছে যদি তিনি রিপ্লাই না করেন বা তিনি যদি না আসেন, তার বিরুদ্ধে অ্যাজ পার ল তারা ইনিশিয়েটিভ নেবেন। ইডি তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যদি তিনি না আসেন কোর্টের দ্বারস্থ হবেন। তারা কোর্টের পারমিশন নিয়ে তার বাড়িতে গিয়ে তল্লাশি চালানো, এমনকি তাকে গ্রেফতার করারও কিন্তু সম্ভাবনা থাকে। সুমনদা, ধন্যবাদ প্রকাশ। আপনাদের প্রতিপক্ষ অনুষ্ঠানের শুরুতেই যেটা বলছিলাম সেটা হচ্ছে নিতু সরকার গ্রেফতার হয়েছেন, কিন্তু লক্ষণীয় বিষয় যেটা ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা তার পাশে এসে দাঁড়িয়েছেন। একটা বড় অংশের অবশ্য মতভেদও রয়েছে। যারা এসে দাঁড়িয়েছেন তারা একদম প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে রক সলিড সাপোর্ট তারা দেবেন, আর অন্যদিকে সিবিআই যারা গ্রেফতার করেছে তারাও বলছেন যে নিতু সরকারের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ তাদের হাতে আছে সেগুলো রক সলিড। কিন্তু আমাদের প্রশ্নটা অন্যত্র। ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে যে সেবির লোগো, যেটা 2013 এপ্রিল মাসে এই প্রতিপক্ষ অনুষ্ঠানে আমরা দেখিয়েছিলাম, সেটার জন্য কে দায়ী? সেবি জানিয়েছে তাদের অনুমতি নেওয়া হয়নি এবং বিনা অনুমতিতে কেন্দ্রীয় সরকারি সংস্থা যাদের কাজ মূলত গোটা দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষা করা, স্পন্সর হিসেবে তাদের লোগো লাগানোর জন্য কোনো অনুসন্ধান হয়েছে? কাউকে শাস্তি পেতে হয়েছে? ক্লাব কোনো ইন্টারনাল ইনভেস্টিগেশন করে কাউকে শাস্তি দিয়েছে? আমরা জানি না। দেখুন, সিবিআই জালে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সিবিআই যখন অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে তখন এই প্রশ্ন উঠছে, কেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে এত মোটা অঙ্কের টাকা দিতেন সারদা কর্ণধার? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই উঠে এসেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির প্রসঙ্গ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যাদের কাজ বিভিন্ন আর্থিক সংস্থার উপর নজর রাখা, তাদের সামলে দেওয়ার আশ্বাস দেখিয়েই দেবব্রত সরকারের বিরুদ্ধে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছে। সিবিআইকে লেখা চিঠিতে সুদীপ্ত সেন দাবি করেছেন, 2010-এ সেবির একটি চিঠি পাই, খুব ভয় পেয়ে যাই আমি। সেই সময় দেবব্রত সরকার ওরফে নিতু, যিনি ইস্টবেঙ্গল ক্লাবের ডি ফ্যাক্টো সচিব, তার সঙ্গে আমার দেখা হয়। তিনি বলেন সেবির চেয়ারম্যান এবং অন্যান্য কয়েকজনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। দেবব্রত আমায় আশ্বস্ত করেন দাবি মতো টাকা দিতে পারলে তিনি সেবির বিষয়টি সামলে দেবেন। সুদীপ্ত সেনের এই অভিযোগকেই আরও উস্কে দিয়েছিল গত বছর এপ্রিলে ইস্টবেঙ্গল ক্লাবের নিজস্ব ওয়েবসাইট www.eastbengalfootballclub.com এ সেবির লোগোর উপস্থিতি, তাও আবার স্পন্সরের তালিকায়। প্রশ্ন ওঠে, সেবির মতো একটি নিয়ন্ত্রক সংস্থা কি কোনো ক্লাবের স্পন্সর হতে পারে? ফুটবল ক্লাবের সঙ্গে সেবির সম্পর্ক কি? বিতর্ক তৈরি হওয়ার পর সেবির তরফে দাবি করা হয় অনুমতি ছাড়াই ইস্টবেঙ্গল ক্লাবের ওয়েবসাইটে তাদের লোগো ব্যবহৃত হয়েছে। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন, তাহলে অনুমতি ছাড়া সেবির লোগো ব্যবহারের জন্য ইস্টবেঙ্গল ক্লাবের কি ধরনের শাস্তি হতে পারে? আর কেনই বা ইস্টবেঙ্গল বেআইনিভাবে লোগো ব্যবহার করেছে বলে দাবি করলেও এতদিনেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সেবি? সেবির লোগো যদি কোথাও থাকে, ইস্টবেঙ্গল ক্লাব মাস্ট বি প্রসিকিউটেড। কেউ হয়তো ইনভেস্ট করলো ইস্টবেঙ্গল ক্লাবে, ভাই তোমার লোগো দেখে আমি ইনভেস্ট করেছি, সেবি কি বলবে যে আমি ওদের অনুমতি দিইনি? সুতরাং এটা মানে যেটা বলে চিটিংবাজি, এবং সেবি যদি এটা প্রসিড করে ইস্টবেঙ্গল ক্লাব বিভাগে পড়বে। সেবিকে জানালেই সেবি নিজে বিভাগে পড়বে। এই লোগো ব্যবহার করাটা অনুচিত হয়েছে যদি ব্যবহার করে থাকে, সেই অর্থে এটা যদি হয়ে থাকে আইনত দণ্ডনীয়, শাস্তি পাওয়া উচিত। সেবি সংশ্লিষ্ট যে কর্তা ব্যক্তিরা আছেন যারা এই লোগো ব্যবহার করতে দিয়েছেন। ক্লাব ওয়েবসাইটে সেবির লোগোর ছবি প্রতিপক্ষ অনুষ্ঠানে দেখানোর পরই তড়িঘড়ি নিজেদের ওয়েবসাইট থেকে তা সরিয়ে দেয় ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু লোগো সরালেই কি আর বিতর্ক থামে? কারণ সেবিকে ম্যানেজ করার আশ্বাস দিয়েই তো সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দেবব্রত সরকারের বিরুদ্ধে। আবার তার ক্লাবের ওয়েবসাইটে স্পন্সর হিসেবে সেবির লোগো। অনেকেই তখন একে একে দুই করার চেষ্টা করেছেন। আর এবার বিতর্কিত ইস্টবেঙ্গল কর্তার গ্রেফতারির পর জল্পনা আরও জোরালো হয়েছে। নানা মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই সেবির সঙ্গে কোনো যোগাযোগ ছিল ইস্টবেঙ্গল কর্তার, নাকি সেবির সঙ্গে যোগাযোগের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে এই ওয়েবসাইটে ইচ্ছাকৃতভাবে ব্যবহৃত করা হয়েছিল সরকারি এই সংস্থার লোগো? এবিপি আনন্দ।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন। বিকাশবাবু, আপনার কাছে যেটা প্রথম প্রশ্ন, সিবিআই তদন্তকারী অফিসারদের একাংশের বক্তব্য যে অনেকটা ওই আমাদের রূপকথার গল্পের কুমিরছানার মতো, ঠাকুমার ঝুলি সেই কুমিরছানার মতো, যে ওই লোগোটা দেখিয়ে তারপর নিতু সরকার ব্যক্তিগতভাবে সুদীপ্ত সেনকে কনভিন্স করেন যে কতটা তিনি প্রভাবশালী এবং কিভাবে তিনি সেবিকে কোট আনকোট ম্যানেজ করতে পারতেন এবং ম্যানেজ করবেন যদি যথাযোগ্য পারিশ্রমিক তাকে দেয়া হয়। সুতরাং এই যে অফিসিয়াল ওয়েবসাইটে সেবির লোগো, যার ফলে কোথাও একটা আনুষ্ঠানিক স্বীকৃতি সেবি এবং ইস্ট বেঙ্গল ক্লাব বা ইস্ট বেঙ্গল ক্লাবের অলিখিত যিনি 1 নম্বর কর্মকর্তা তার সঙ্গ, আপনার কি মনে হয় না যে গভীরতর তদন্তের প্রয়োজন আছে বিকাশবাবু? সবটাই তো, গোটা সারদা কাণ্ডের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের সকলের সম্পর্কে অনেক গভীরতর তদন্ত হওয়া প্রয়োজন। আমার সবচেয়ে খারাপ লাগছে ইস্টবেঙ্গল ক্লাবের মতো একটা ঐতিহ্যশালী ক্লাব, যা এত সুনাম, মানুষের আবেগ নিয়ে যে ক্লাব বেঁচে আছে, সেই ক্লাব যে কোনো কারণে হোক এই ধরনের একটা কুচক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। আমার আরও বিস্ময় লাগছে, সেবি কর্তারা কি কখনো নজর করে দেখেননি যে তাদের লোগো ব্যবহৃত হচ্ছে, এবং সেবির লোগো ব্যবহার করে নিঃসন্দেহে বহু মানুষকে প্রতারণা করা হয়েছে। বহু মানুষকে এটা বোঝাবার চেষ্টা করা হয়েছে যে যে সমস্ত ক্রিয়াকাণ্ড হচ্ছে তার সঙ্গে সরকারি একটা অনুমোদনের, প্রচ্ছন্ন অনুমোদনের বিষয় আছে। এ সম্পর্কে অবিলম্বে তদন্ত হওয়া দরকার। কারা এই লোগো লাগিয়েছিলেন, তাদের কি উদ্দেশ্য, তাদের স্বার্থের, অর্থনৈতিক স্বার্থ, অন্য সামাজিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থের গভীরতা কোথায়, এই সবটাই খুঁজে বার করতে হবে এবং বার করতে হবে সিবিআইকেই তদন্ত করে। বিকাশবাবু, ইস্টবেঙ্গল, আপনি যথার্থ বলেছেন, ইস্টবেঙ্গল ক্লাবের মতো গৌরবশালী ঐতিহ্যপূর্ণ কলকাতা এবং এই বাংলার ফুটবল খেলার সঙ্গে একেবারে সমার্থক হয়ে যাওয়া এই রকম একটা ক্লাবের এই মুহূর্তে যারা কর্মকর্তা, তাদের প্রতিক্রিয়া নিয়ে কি বলবেন? যারা একেবারে যারা বলছেন যে রক সলিড সাপোর্ট দেবেন নিতু সরকারকে, সেখানে কোনো বাধ্যবাধকতা কি কাজ করতে পারে? আমি এই জন্যই বলছি যে গোটা দিন আজ নানা সমর্থকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে আইনের মতো চলুক, ক্লাব তো একজন ব্যক্তিকে নিয়ে বা একজন ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়, সুতরাং ক্লাব এবং তার কর্মকর্তারা, তার এক্সিকিউটিভ কমিটি সব তো স্বাধীনভাবেই চলতে পারে। সুতরাং এই ধরনের একটা স্পষ্টত দুর্নীতিমূলক ব্যাপারের সঙ্গে যিনি যুক্ত আছেন তাকে ক্লাবের তরফ থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে কেন? বা বৃহত্তরভাবে বলতে গেলে ইস্টবেঙ্গল ক্লাব, গোটা ক্লাব, তার কর্মকর্তা, সমর্থক সবাই তার পাশে গিয়ে দাঁড়াবেন কেন? আইনের পথে চলুক না। ধরুন আমি একজন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য, আমি তো তার পক্ষে দাঁড়াবো না। ইস্টবেঙ্গল ক্লাবের তার ঐতিহ্য মেনে দায়িত্ব ছিল ওই ভদ্রলোককে অবিলম্বে বিতরণ করা, যদি তাড়াতে নাও পারেন সাসপেন্ড করে দেওয়া। ইস্টবেঙ্গল ক্লাবের সমস্ত গরিমা এবং ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করছেন এরকম একজন প্রতারক। তিনি প্রতারণা করেছেন, আজকে এটা জলের মতো স্পষ্ট হয়ে গেছে। তার পক্ষে ক্লাব দাঁড়াবে কেন? তার পক্ষে এত হাজার হাজার সমর্থকদের আবেগ কেন দাঁড়াবে? হাজার হাজার সমর্থকদের আবেগ দাঁড়াবে সেই সমস্ত বঞ্চিত, প্রতারিত মানুষদের পক্ষে যারা তাদের টাকা হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, জীবন হারিয়েছেন। প্রায় 80 জনের উপর আত্মহত্যা করেছে এই চিটফান্ডের চক্করে পড়ে, তার মধ্যে সারদা হচ্ছে সর্ববৃহৎ। তার সঙ্গে যে লোকটি, যে মানুষটির যোগাযোগ, ক্লাবের উচিত কালকে ঘোষণা করে তাকে ক্লাব থেকে বিতরণ করা, ক্লাবের সম্মান রক্ষার্থে। এইটাই হবে সঠিক সিদ্ধান্ত। পক্ষে দাঁড়ানোটা কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয়। বিকাশবাবু, কেন্দ্রীয় পাশাপাশি আরেকটা জিনিসও আছে যে কেন্দ্রীয় সংস্থাগুলির স্বচ্ছতা নিয়েও কি প্রশ্ন উঠছে না? এই অনুষ্ঠানেই পরবর্তী পর্যায়ে আমরা দেখাবো যে কিভাবে রাজ্য সরকারের তরফ থেকে 23 এপ্রিল 2010-এ সেবিকে সতর্ক করে চিঠি পাঠানো হয়েছিল, অথচ সেই ব্যবস্থা নেওয়া, অর্থাৎ স্টপ ওয়ার্কের অর্ডার আসা, সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ করা, আমানতকারীদের টাকা ফেরত দেয়, এই যাবতীয় ব্যবস্থাগুলো এলো কিন্তু 3 বছর পরে 23 এপ্রিল 2013। এই যে দীর্ঘসূত্রিতা, কোথাও একটা ভুরুকি কুঁচকে দেয় না? কোথাও একটা সন্দেহের অবকাশ দেয় না যে তাহলে সেবির কর্তারা, তিনি যে স্তরেই হন, সর্বোচ্চ বা সর্বনিম্ন বা মধ্যবর্তী যে স্তরেই সেবির কর্তারা, কর্মকর্তারা এবং অফিসাররা থাকুন না কেন, কোথাও সত্যি কোনো একটা অংশ কি ম্যানেজড হয়েছিল? হ্যাঁ, অবশ্যই, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যে সমস্ত নিয়ন্ত্রক সংস্থা আছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের, তারা সকলেই তাদের নীরব সমর্থন জুগিয়ে গেছেন এই সারদা এবং অন্যান্য চিটফান্ডের প্রতি। হাজার হাজার মানুষ তারা বঞ্চিত হয়েছেন। এমনকি মাননীয় সুপ্রিম কোর্ট তার আদেশও পর্যন্ত কথা উল্লেখ করেছেন যে এই নিয়ামক বা নিয়ন্ত্রক সংস্থার কিছু কিছু মাথাও হয়তো এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধেও তদন্ত করতে হবে। আজকে সুপ্রিম কোর্টের আদেশ
অনেক বড় সুযোগ এনে দিয়েছে সিবিআইয়ের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করবার জন্য, এবং সেই বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে গিয়ে তাদের এই তদন্তের মধ্য দিয়ে সমস্ত এই ধরনের যারা প্রতারক লুকিয়ে আছেন, বর্ণচোরা যারা আছেন বিভিন্ন জায়গায়, তাদের উন্মোচন করে দেওয়া। মানুষ জানুন যাদের ওপর আইন, যাদের ওপর সমাজ নির্ভর করে, তারা কোন স্তরে নামতে পারেন সাধারণ মানুষকে বঞ্চিত করবার জন্য। এটা প্রকাশিত হওয়া দরকার ভারতবর্ষের দরিদ্রতম মানুষদের জন্যে। একেবারেই বিকাশবাবু, এই যে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, তার 30 নম্বর এবং 40 নম্বর পৃষ্ঠায় যদি আমার স্মৃতি প্রবঞ্চনা না করে, তাহলে সেখানে কিন্তু পরিষ্কার এই কেন্দ্রীয় সংস্থাগুলির স্বচ্ছতা এবং কেন তারা এতদিন ঘুমিয়েছিলেন, সেবি, আরবিআই এবং আরওসি, সেটা নিয়ে কিন্তু পরিষ্কার প্রশ্ন তোলা হয়েছিল। আপনি নিজেও এজলাসে ছিলেন, এই অফিসারদের মাননীয় বিচারপতি নিজে প্রশ্ন করেন যে আপনারা কি এতদিন ঘুমোচ্ছিলেন? সুতরাং কোথাও কি এই চক্রান্তের যে শিকড়টা, যে রুটটা, শাখা প্রশাখা, সেটা অনেক ভেতরে, হয়তো অনেক উচ্চ জায়গায়ও প্রসারিত? নিঃসন্দেহে। তা না হলে এই ধরনের প্রতারণা দিনের পর দিন চলতে পারে না। তা না হলে রাজনৈতিক ব্যক্তিত্বরা এই সংস্থার পক্ষে দাঁড়িয়ে তার প্রশংসাপত্র দিতে পারেন না। এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 2009 সাল থেকে আজ পর্যন্ত দেখবেন যে সমস্ত মানুষ জড়িয়ে পড়েছেন এই সারদা কাণ্ডে, যাদের যাদের ডাকা হচ্ছে, প্রত্যেকে একটা নির্দিষ্ট কার্যক্রম নিয়ে চলছিলেন, একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং এই যে আপনি বললেন এই চক্রান্তের শাখা প্রশাখা, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলছেন তদন্ত করে উন্মোচন করো, বহুদূর বিস্তৃত, বহু তথাকথিত নামি দামি মানুষ এর সঙ্গে যুক্ত আছেন, এবং তাদের যুক্ত থাকার পেছনের যে কারণ, সেই কারণটাও আমাদের খুঁজে বার করতে হবে, যা এটা অত্যন্ত গভীরতম ষড়যন্ত্রের দিক নির্দেশ করবে। বিকাশবাবু, আপনাকে আমার শেষ প্রশ্ন। সুপ্রিম কোর্ট বারবার যে শব্দবন্ধটা ব্যবহার করেছেন মাননীয় বিচারপতি, যে লার্জার কনস্পিরেসি, আপনার কি মনে হয় যে সেই পথে তদন্ত এগোচ্ছে? কারণ পাশাপাশি যদি অন্য রাজ্যের তুলনা করি, উড়িষ্যাতে এই সিবিআই টিমই শাসক দল রাজ্যে বিজেডি এবং দিল্লিতে বিজেপি নেতাদের বাড়িতে রেড করেছেন, একজন নেতাকে গ্রেফতার করেছেন। এ রাজ্যে নীতু সরকার দিয়ে শুরু হলো, নাকি এ রাজ্যে অনেকটা স্থিমিত সিবিআই দ্বিধা নিয়ে কাজ করছে? আপনি এই লার্জার কনস্পিরেসির উন্মোচনে এখনো পর্যন্ত সিবিআই যে ভূমিকা, তা নিয়ে সন্তুষ্ট? দেখুন, আমি সিবিআই যেভাবে তদন্ত করছেন, তারা যে দ্রুতগতির সঙ্গে উড়িষ্যায় করতে পেরেছেন, আসামে করতে পেরেছেন, তার কারণ সেখানকার রাজ্য সরকার কিন্তু এই তদন্তে সহযোগিতা করেছেন। তারা তদন্তে বাধা সৃষ্টি করেননি। তারা সুপ্রিম কোর্টের কাছে বলেছেন যে আমরা সিবিআই তদন্ত চাই, অর্থাৎ সরকারি প্রশাসনের সঙ্গে এই প্রতারকদের একটা বৈরিতা ছিল, কোনো যোগাযোগ ছিল না বলে আপাতভাবে মনে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা বর্তমানে প্রশাসনে আছেন, রাজনৈতিক প্রশাসন এবং প্রশাসনিক প্রশাসন, তারা সকলেই যুক্ত। একজন রিটায়ার্ড ডিজি অফ পুলিশ তিনি যুক্ত হন, তার যুক্ত হওয়াটা হঠাৎ ব্যাপার নয়, এর পেছনে একটা দীর্ঘকালীন প্রচেষ্টা আছে, একটা প্রক্রিয়া আছে। সে কারণেই পশ্চিমবঙ্গের বুকে আমার মনে হয়েছে তদন্তের গতি প্রকৃতি দেখে, যা বিভিন্ন সংবাদপত্রে দেখতে পাচ্ছি, যে সিবিআই অনেক পরিকল্পিত উপায়ে, অনেক ধীর গতিতে এগোচ্ছেন এবং তারা আস্তে আস্তে জাল গুটিয়ে আনছেন। সেই জাল গোটানোর ক্ষেত্রে এই যে সূত্র, সেই সূত্রের প্রথম নীতু সরকার, লক্ষ্য করবেন প্রথম নীতু সরকারকে কিন্তু ডাকা হয়েছিল, এমনকি ওই সিটের তথাকথিত তদন্তেও নীতু সরকারকে ডাকা হয়েছিল, দেবব্রত সরকার। আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমার বিশ্বাস আগামী দিনে যাদের যাদের নাম উঠে এসছে প্রত্যেককেই সিবিআই গ্রেপ্তার করবেন। যদি না করেন তাহলে সিবিআইয়ের বিরুদ্ধে আমরা আবার সুপ্রিম কোর্টে যাব। মাননীয় বিচারপতিরা বলে দিয়েছেন আমার দরজা খোলা, এখানে আসতে হবে। তার কারণ তারা এই চক্রান্তের গভীরতাটা উপলব্ধি করেছেন, তাদের আমরা এটা বোঝাতে পেরেছি যে কিভাবে মানুষ প্রতারিত হয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের পরোক্ষ তত্ত্বাবধানে এই তদন্ত, সিবিআইকেও অন্য পথে যাওয়ার কোনো রাস্তা নেই। বিকাশবাবু, অনেক ধন্যবাদ আপনাকে।
ইস্ট বেঙ্গল ক্লাব এবং নিতু সরকারের কথা আসবো। নিতু সরকার যিনি দাবি করছেন একটা টাকার অঙ্ক, তার সঙ্গে সুদীপ্ত সেন বিবৃতিতে যে টাকার অঙ্ক বলছেন সেটা মিলছে না। সুদীপ্ত সেনের দাবি যে 5 কোটি টাকা দিতেন, ইস্ট বেঙ্গল ক্লাব পেত 2 কোটি, 3 কোটি তফাৎ হয়ে যাচ্ছে। এই টাকার অঙ্ক, তার ব্রেকআপ এবং অসঙ্গতি আপনাদের সামনে। যত সময় যাচ্ছে সারদা কেলেঙ্কারির তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই এই মামলায় ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নিতুকে গ্রেফতার করেছে সিবিআই। এবার প্রকাশ্যে এলো তার সঙ্গে সারদার আর্থিক লেনদেন সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, সারদার মিডল্যান্ড পার্কের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া নথি অনুযায়ী সেবি এবং রিজার্ভ ব্যাংকের ঝক্কি সামলানোর জন্য প্রতি মাসে সুদীপ্ত সেনের কাছ থেকে 70 লক্ষ টাকা নিতেন দেবব্রত সরকার। এই নথি অনুযায়ী দেবব্রত সেবির চেয়ারম্যানকে দিতেন 20 লক্ষ টাকা, সেবির কয়েকজন আধিকারিককে দিতেন 35 লক্ষ এবং রিজার্ভ ব্যাংকের জনৈক শীলবাবুকে দিতেন 10 লক্ষ টাকা। সূত্রের খবর, বাকি 5 লাখের কোনো হিসেব কোনো মাসেই দিতেন না দেবব্রত সরকার। এছাড়াও সিবিআই সূত্রে খবর, সারদা কর্ণধার তাদের জানিয়েছেন এককালীন 3 কোটি টাকা নিয়েছিলেন দেবব্রত, যার কোনো হিসেব এখনও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসেনি। তবে যে হিসেব এসেছে তার সত্যতাও খতিয়ে দেখছে সিবিআই। বৃহস্পতিবার অবশ্য আদালত চত্বরে সুদীপ্ত সেন ফের দেবব্রতকে টাকা দেওয়ার কথা দাবি করেন। কোম্পানির সাথে টাকা পয়সা নিয়েছে এবং নিতুর কাজ ছিল সেবি এবং আরবিআই সমস্ত ব্যাপারগুলো দেখা। সিবিআই সূত্রে খবর, সুদীপ্ত সেন দাবি করেছেন প্রতি মাসে 70 লক্ষ টাকা দেওয়া সত্ত্বেও সেবি এবং আরবিআই চিঠি পাঠাতো তাকে। বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন করলে প্রতিবারই দেবব্রত সরকার বলতেন এটা অফিসিয়াল প্রসেস, ভেতরকার বিষয় আমি ম্যানেজ করে দিয়েছি। সূত্রের খবর, সারদার কর্ণধার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আরও জানিয়েছেন বাজার মন্দা থাকায় একসময় দেবব্রত সরকারকে টাকা দেওয়া বন্ধ করে দেন তিনি। এরপর দেবব্রত তাকে হুমকি দেয় বলে অভিযোগ। সুদীপ্তর দাবি, তিনি বলেন টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেবেন। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের প্রশ্ন, সারদার অফিস থেকে উদ্ধার হওয়া সমস্ত তথ্য কি সঠিক? যদি তাই হয় তাহলে কাদের টাকা দিতেন দেবব্রত সরকার? নথিতে টাকার যে অঙ্কের উল্লেখ করা হয়েছে আদৌ কি তিনি সেই টাকা তাদের দিতেন, নাকি ঝক্কি মেটানোর নামে টাকা নিলেও অধিকাংশই যেত তার পকেটে? সূত্রের খবর, তদন্তে নেমে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের শীলবাবুর খোঁজ পেয়েছে সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। যদিও সূত্রের খবর, ওই ব্যক্তি দাবি করেছেন ক্লাব দেখানোর নাম করে তাকে ইস্টবেঙ্গল তাঁবুতে নিয়ে যান দেবব্রত। সেখানেই পরিচয় করান এক সারদা আধিকারিকের সঙ্গে। এর বেশি তিনি কিছুই জানেন না। তিনি দেবব্রতর থেকে কোনো টাকা নেননি। 7 মাস আগে তিনি অবসর নিয়েছেন। সূত্রের খবর, 2 ব্যবসায়ীকে সুদীপ্ত সেনের কাছে নিয়ে গিয়ে দেবব্রত সরকার বলেছিলেন তিনি এই 2 ব্যবসায়ীর মাধ্যমেই সেবি কর্তাদের কাছে টাকা পাঠান। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সেবির দাবি, তাদের কোনো আধিকারিক দেবব্রতর মাধ্যমে টাকা পাননি। সেবির এক আধিকারিক চেয়ারম্যানের কাছে টাকা পৌঁছে দেওয়ার কথাও উড়িয়ে দিয়েছেন। সেবির চেয়ারম্যান সহ কর্তা ব্যক্তিদের টাকা দেওয়ার নাম করে দেবব্রত নিজেই ওই টাকা হাতিয়েছিলেন কিনা সিবিআই তদন্তে নেমে এই দিকটাও খতিয়ে দেখছে। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা। সুপ্রকাশবাবু, আপনার কাছে আসবো। নিতু সরকার এক্সিকিউটিভ কমিটির মেম্বার, সেখান থেকে কার্যত যেটা ছিলেন সেটা হচ্ছে ডিফ্যাক্টো সেক্রেটারি। ইস্ট বেঙ্গল ক্লাব ইজ ইকুয়াল টু নিতু সরকার। এই জায়গাটা কি করে সম্ভব হলো যে এত বড় একটা ক্লাবের শেষ কথা বলবেন একজনই, তার নাম নিতু সরকার? না, এটা ক্লাবের প্রথম কথা হচ্ছে এসব ধরনের আমাদের ক্লাবে এসব ছিল না। আমাদের ক্লাবের সেক্রেটারি যেরকম কাজ করতেন, ফুটবল সেক্রেটারি, আমি ফুটবল সেক্রেটারি ছিলাম। আমি ফুটবলটা পুরোই দেখতাম, এখানে কেউ ইন্টারফেয়ার করতো না। আমরা মিটিংয়ে বলতাম, এক্সিকিউটিভ কমিটি মিটিং হতো, তাতে আমি ন্যারেট করতাম সমস্ত কিছু। তারপরে এইসব করার পরে আমাদের ফুটবল টিমটা আরও কীভাবে করতে হবে কি না করতে হবে সব হতো। মেন হচ্ছে ফুটবল টিমটাকে নিয়ে আমরা চেষ্টা করতাম যাতে সবাই মিলে এটা করার। হঠাৎ অ্যাকচুয়ালি ফ্রম 91 বল্টু আমার সাথে ছিল, আমরা দেখতাম। তারপরে 91-এর পর থেকে আমি ক্লাব থেকে সরে যাই আর কি, ইচ্ছে করে। আমি 90-তে ইস্টবেঙ্গল ক্লাব ট্রিপল কাউন্ট পায়, সব কিছু পায়, ইলেকশন হয়, আমি সরে যাই। আমি ইলেকশনে দাঁড়াইনি। কিন্তু পরবর্তী সময় দেখতে পারলাম যে ক্লাব ওই মানে একটা ওই সেক্রেটারি যে আছে তার কোনো দাম হচ্ছে না, দেখতে পাচ্ছিলাম আমি।
কিন্তু তখন পল্টু ছিল, পল্টু ম্যানেজ করে নিত সমস্ত কিছু। পল্টু চলে যাওয়ার পর এই সমস্ত শুরু হলো। তখন কল্যাণ মজুমদারকে ডেকে আনা হলো, উনি ফুটবল সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি হিসেবে এলেন। কিন্তু দেখতে পাচ্ছি যে জেনারেল সেক্রেটারি কিছু করার আগে এই ফুটবল থেকে ক্লাব চালানোর ব্যাপারে নিতুই সমস্ত কিছু দেখতো আর কি। আচ্ছা, বর্তমানে আসি, সেটা হচ্ছে ধরুন এই রকম একটা অভিযোগ উঠলো, খুব স্বাভাবিকভাবে ক্লাব এটার সঙ্গে নিজেকে জড়াচ্ছে কেন? মানে আমি বলছি, এটা তো অনায়াসে আইনের পথে চলবে বলে ক্লাব নিজেকে বিযুক্ত রাখতে পারতো, তদন্তে সহযোগিতার কথা বলতে পারতো, এবং পাশাপাশি মানে এই যে আইনজীবী দিয়ে সাহায্য। নিতু সরকারের বিরুদ্ধে অভিযোগ তো ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, এমনটা সিবিআই কর্তারা বলেননি, তাহলে সেইভাবে নেওয়া হচ্ছে কেন? এইরকম একটা ক্লাবের মানে যেখানে কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট যুক্ত আছে, সেখানে নিতু সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগটাকে ক্লাব আত্মস্থ করছে, এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আছে? না না, ব্যাখ্যা না, এটা ব্যাপারটা হচ্ছে কালকে আপনাদের এবিপি আনন্দই আমার কাছে গেছিল, তা আমি বাইট দিয়েছিলাম, আমি বলেছিলাম যে ক্লাবের কোনো ব্যাপার নয়, ক্লাবের সাথে জড়িত হওয়ার কোনো ব্যাপার নেই, ক্লাব ক্লাবের মতন চলবে, এত বড় ইনস্টিটিউশন, এত বড় প্রতিষ্ঠান ভালোভাবে চলবে, এত মানুষের আবেগ, লক্ষ লক্ষ সাপোর্টার, মনের আবেগ, কান্নাকাটি করে সবাই, ক্লাব কোনোদিন এর ব্যাপারে ইনভলভ হবে না এবং কোনো ক্ষতি হবে না। 29 জনের কমিটি, একজন যদি কোনো কিছু করে সে তার বিচার সেই আইনের পথে চলবে, ক্লাব তার জন্য দোষী কিসে? তা আমি কালকে বলেছিলাম, কিন্তু আজকে আমি পেপারে দেখলাম যে এরকম ক্লাবের ভেতরে মিটিং করে, আমি বলেছিলাম মিটিং করতে হবে, একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং করতে হবে, এই কি প্রসেসে এখন চলবে সেইটা দেখতে হবে। তারপরে আজকে দেখলাম যে এরকম ক্লাব সমস্ত কিছু তার সাথে আছে এবং সেই কেসের ব্যাপারে রেডি থাকবে, ও থাকবে। আমি জেনে নিলাম ব্যাপারটা, তবে ভেতরকার ব্যাপার কি ব্যাপার আমি এখনো পর্যন্ত জানি না। আমি বলছি এখনো পর্যন্ত কোথাও সিবিআই অফিসাররা বলেননি যে এটার সঙ্গে কোনোভাবে ইস্টবেঙ্গল ক্লাব যুক্ত। একজন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা, তিনি সুদীপ্ত সেনকে চিঠিতেও তার উল্লেখ আছে, বুঝিয়েছিলেন বা করেছিলেন, সেই অভিযোগটা হচ্ছে সেইটা। সেখানে কিন্তু নিতু সরকার, ব্যক্তি নিতু সরকার ইনভলভমেন্ট আছে। ইস্টবেঙ্গল ক্লাব এটাকে নিজেদের মামলা হিসেবে নিচ্ছে কেন, বা নিজেদের ইস্যু হিসেবে নিচ্ছে কেন? এইটা আমার কাছে সব থেকে বড় প্রশ্ন এবং রহস্য। না, সেটা ঠিকই বলেছেন আপনি। আমি কালকেও জানি ইস্টবেঙ্গল ক্লাবের মতন চলবে, কমিটি রয়েছে, তারা দেখবে কি কি করতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন যে ক্লাব একবারে ইনভলভ হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না কেন ইনভলভ হচ্ছে। কেননা হয়তো একজন এক্সিকিউটিভ কমিটি ভুল করলে তার পাশে দাঁড়াতে পারে, কিন্তু এত বড় একটা স্ক্যাম, সেই স্ক্যামের মাঝখানে ও জড়িত হয়ে গেছে। এখন এটাকে ইস্টবেঙ্গল ক্লাব এইভাবে দেখছে, আমি জানি না কেন, এবং আমি সেজন্য আজকেই সেটা ভাবছিলাম, একজন এক্সিকিউটিভ কমিটিকে জিজ্ঞাসা করব যে ক্লাব এর ভেতরে ইন্টারফেয়ার করা কি উচিত? এটা উচিত না হয়তো একেবারে। আমরা আসুন আপনাদের দেখাই যে কে এই নিতু সরকার বা দেবব্রত সরকার, তার উত্থানের ইতিহাস, ইস্টবেঙ্গল ক্লাবের হাত ধরে এই জায়গাটায় পৌঁছনো এবং সুদীপ্ত সেনের অভিযোগ সেই জায়গাটাকে কার্যত ব্যবহার করে এই দুর্নীতিতে জড়িয়ে পড়া। অন্তত অভিযোগটা সেরকমই। দেখুন, ইস্টবেঙ্গলের সর্বময় কর্তা, ময়দান ফুটবলের প্রাণ পুরুষ, সারদা কেলেঙ্কারির তদন্তে সিবিআই এর প্রথম গ্রেফতার দেবব্রত সরকার ওরফে নিতু, ইস্টবেঙ্গল ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য। যদিও ময়দানের অনেকেই বলে থাকেন বকলমে তার হাতেই ক্লাবের যাবতীয় ক্ষমতা। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের সচিব সহ ক্লাবের বাকি কর্তারাও চলেন তারই নির্দেশে। ময়দানে কান পাতলেই শোনা যায় দেবব্রত সরকারের উত্থানের কাহিনী। ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত কর্তা পল্টু দাসের হাত ধরে 1976-77 সালে ময়দানে আসেন নিতু। তারপর ধীরে ধীরে ক্ষমতার সিঁড়ি বেয়ে ক্লাবের শীর্ষে। চিকিৎসা সামগ্রীর পারিবারিক ব্যবসা থাকলেও দিনরাত ক্লাবেই পাওয়া যেত তাকে। তবে দেবব্রতের উত্থানের কাহিনীতে বিতর্কের দাগও আছে। ময়দান সূত্রের খবর, 1991 সালে এএফসি কাপ খেলতে জাপান গিয়েছিল ইস্টবেঙ্গল, সঙ্গে যান বহু সমর্থক। অভিযোগ, তাদের অনেকেই আর দেশে ফেরেননি। ময়দানে জাপান কেলেঙ্কারি নামে পরিচিত সেই ঘটনায় উঠে এসেছিল দেবব্রতর নাম। ক্লাবের তরফে তিনি ভিসার বিষয়টি দেখেছিলেন বলে অভিযোগ।
রাজনীতির অলিন্দে দেবব্রতর যাতায়াতও বেশ পুরনো। ময়দান সূত্রে খবর, পুল্টু দাসের সূত্রেই মধ্য কলকাতার এক দাপুটে কংগ্রেস নেতার ঘনিষ্ঠ ছিলেন তিনি। বাম আমলে তার যোগাযোগ গড়ে ওঠে সিপিএমের এক শীর্ষ নেতা এবং এক প্রভাবশালী মন্ত্রীর আত্মসহায়কের সঙ্গে। একসময় আলিমুদ্দিনেও নিয়মিত দেখা যেত তাকে। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন দেবব্রত। সেই মন্ত্রীর সঙ্গে সারদার ঘনিষ্ঠতারও অভিযোগ রয়েছে। ইদানিং নিতুকে রাজ্যের আরেক প্রভাবশালী মন্ত্রী ও তৃণমূলের এক পুরো নেতার সঙ্গেও দেখা গিয়েছে। অনেকেই বলছেন দেবব্রত প্রভাবশালীদের সঙ্গে সম্পর্কের জোরেই ক্লাবে প্রভাব বাড়িয়েছিলেন। কার্যকরী সমিতির সদস্য হলেও ক্লাবে তিনি শেষ কথা। সিবিআইকে দেওয়া চিঠিতে সুদীপ্তও তাকে ক্লাবের ডিফ্যাক্টো সেক্রেটারি বলেছিলেন। এহেন প্রভাবশালী নিতুর নাম কিভাবে জড়ালো সারদা কেলেঙ্কারির সঙ্গে? সিবিআই সূত্রে খবর, সুদীপ্ত সেন তাদের কাছে অভিযোগ করেন সেবি এবং রেজিস্ট্রার অফ কোম্পানিজ সংক্রান্ত ঝামেলা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে দফায় দফায় মোটা অঙ্কের টাকা নেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। সিবিআইকে লেখা চিঠিতেও সুদীপ্ত সেন দাবি করেন চেকে নেওয়া টাকার পরিমাণ খুবই কম হতো, বাকি টাকা নগদে দেওয়া হতো আমহার স্ট্রিটের বাড়ির দ্বিতীয় তলায় এবং কখনো কখনো ইস্টবেঙ্গল ক্লাবে। নিতু, স্বজন অগ্রওয়াল এবং সন্দীপ অগ্রওয়াল আমার কাছ থেকে শেষ 3 বছরে মোট 40 কোটি টাকা নিয়েছেন। যদিও দেবব্রত বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এবিপি আনন্দ। সুপ্রকাশবাবু, আপনার কাছে আরেকবার যাব। এই যে আপনি বলছেন যে পোস্ট পল্টুবাবু পিরিয়ডে নিতু সরকারের উত্থান, তার পেছনে কোথাও পলিটিক্যাল পেট্রোনেজ ছিল? মানে আমি এটা তন্ময়বাবুকেও প্রশ্ন করবো খানিকক্ষণ পর, তার পালা এলে, যে শোনা যাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি ছিলেন এবং পরবর্তীকালে পরিবর্তনের সরকার আসার পরে সেখানে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হন। আপনার কোথাও মনে হয়েছে যে এই নিতু সরকারের উত্থানের পেছনেও রাজনীতি আছে, রাজনৈতিক দাদাদের হাতের ভরসা আছে? না, আমি এইটা জানি যে রাজনৈতিক ভরসাটা পল্টুই প্রথম। পল্টু একটা দল করতো, সেটা সোমেন মিত্রের দল। একদম। তা সেই সোমেন মিত্রের দলের সাথে পল্টু যখন ওকে নিয়ে আসে, তখন সব কিছুই সোমেন মিত্রের ওই নিতুর সাথে সব ঘনিষ্ঠ ছিল, নিতু ঘনিষ্ঠ ছিল। পরবর্তী সময় আবার বামফ্রন্টে শুনেছি, এটা তখন যাইনি, আমি ক্লাবে ছিলাম না, যে বামফ্রন্টের কিছু কারোর সাথে খুব ঘনিষ্ঠ হয়েছে, আর তারপরে এখনো ঘনিষ্ঠ হয়েছে সব। তবে কথাটা কি জানেন, এক পদাধিকারীর ঘনিষ্ঠ আলিমুদ্দিন স্ট্রিটে শোনা যায়। হ্যাঁ, তো এখন ও এইসব করতো, সব ঘনিষ্ঠ হয়ে যেত, সব কিছু করতো। আসল ব্যাপারটা কি জানেন, যে ব্যাপারটা হচ্ছে আমাদের ওই যে প্রথমে বললাম জয়েন্ট সেক্রেটারি আর অন্যান্য ফুটবল সেক্রেটারি, তারা ইস্টবেঙ্গল ক্লাবটাকে ঠিক চালাবার মতন দেখতো না, 24 ঘন্টা ওই দেখতো। তার ফলে ও ক্যাপচারটা সেটা করে নিয়েছিল। এবং তারপরে এই যে ইস্টবেঙ্গল ক্লাবের কোনো কিছু দিন টাকা পয়সা আনা, ও আনা এরা কিছু করতো না, সব ওই করতো। কিছুটা ভালোও করতো, আবার কিছুটা হতো। তার ফলে কি হচ্ছে, একেবারে সমস্ত জিনিসটাকেও ক্যাপচার করে নিয়েছিল। আপনার 3টে শব্দ আমি ক্যাচ করলাম, টাকা পয়সা আনা। এই যে টাকা পয়সা আসতে শুরু করে একটা বিশেষ পর্যায়ে ময়দানে ইস্টবেঙ্গল ক্লাব এবং অন্যান্য ক্লাবগুলিতেও, যে ধরুন ইজি মানি, এই বেআইনি আর্থিক প্রতিষ্ঠান বা তথাকথিত চিট ফান্ডগুলো, সারদার মতো, তাদের যে কোটি কোটি টাকা আসতে শুরু করে, আপনার কি মনে হয় যে কোনো রকম ওই তথাকথিত স্লোগানের মতো টাকার রং না দেখে, কোথা থেকে টাকাটা এসছে না জেনে, এই ক্লাবগুলির টাকা নেওয়ার ক্ষেত্রেও কোথাও আরেকটু আর্থিক শৃঙ্খলা মানা উচিত ছিল, আরেকটু বাছবিচার করা উচিত ছিল? না, উচিত হয়তো ছিল। দেখুন, ক্লাব চালাবার ইস্টবেঙ্গল মোহনবাগান চালাবার জন্য বিপুল অর্থের প্রয়োজন, কোনো সন্দেহ নেই। তা প্রথম দেখুন অর্থ কিছুটা দিত আপনার কিংফিশার, মানে ওরা দিত, কিন্তু সেই দেয়াটাকে ওরা দিতে আরম্ভ করেছিল। তো ওরা দিতে আরম্ভ করাতে আরম্ভ হয়ে গেল স্পন্সরশিপের। দেখুন, আমি ফুটবল টিমটা চালিয়েছি, টপ ক্লাস টিম করেছি, আমার 1 পয়সাও স্পন্সর ছিল না, বহু কষ্ট করে চালাতে হয়েছে। তাই সেই চালাতে চালাতে ওই 91-এর পরে মোহনবাগান আর ইস্টবেঙ্গল মিলে ওরা স্পন্সরের ব্যবস্থা, এই কিংফিশার মানে বিজামালিয়া গ্রুপ এসে গেল, ইউবি গ্রুপ, ওদের সাথে জয়েন্টলি এসে ওদের সাথে একটা কোম্পানি তৈরি করলো। সেই কোম্পানি তৈরি করে তারা তখন সেই স্পন্সর আসতে আরম্ভ করলো। তখন হয়ে গেল ক্লাবের একটা এমন ব্যাপার যে টাকা স্পন্সরশিপে আসছে, এবং তার ফলে নানা রকম কো স্পন্সর আরম্ভ হয়ে গেল।
ধরুন এই যে লটারিতে কি একটা ছিল যেন দেখবেন, কি একটা আমার মনে নেই, ওই দিলে ডেলি লটারি কি একটা ছিল, অনলাইন ডেলি লটারি, সেও দেখবেন আমাদের ক্লাবের স্পন্সর করেছে, সেও কিছু টাকা দিয়েছে। রোজ ভ্যালি ও টাকা দিচ্ছে, এরকম আসতে আরম্ভ করলো সমস্ত এই সব গ্রুপের লোকেরা। আপনার কি মনে হয় যে এই আশাটার পেছনেও মানে কোথাও আরেকটু সতর্ক হলে, একটা কোথাও চেকপোস্ট থাকলে সুবিধে হতো, তাহলে এই ক্লাবকে আর কলঙ্কের ভাগী হতে হতো না, এত কোটি কোটি সমর্থকদের আবেগকে ধাক্কা দেওয়া থেকে বাঁচানো যেত? হ্যাঁ, অ্যাকচুয়ালি টাকার প্রয়োজন, কিন্তু এটা ভাবা খুবই প্রয়োজন টাকার, এবং টাকার প্রয়োজনের জন্য একটু ভাবা উচিত ছিল যে কি গ্রুপের কাছ থেকে টাকাটা আসছে। আপনি বলছেন টাকার প্রয়োজন, কিন্তু কোথা থেকে টাকা আসছে সেটা দেখারও প্রয়োজন, একটু দেখার একেবারে গট ইউর পয়েন্ট। আমি জয়প্রকাশ বাবুর কাছে আসবো। জয়প্রকাশ বাবু, আপনার কাছে আমার প্রথম এবং সোজা সাপটা প্রশ্ন, সেটা হচ্ছে আরওসি, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের অধীনে, সেবি বা আরবিআই একেবারে সরাসরি ফিনান্স মিনিস্ট্রির মানে অধীনে পড়ছে, সেখানে এই ধরনের সারদা সংস্থা এতদিন পরে মানে একেবারে সুপ্রিম কোর্টের অবজারভেশন কোট আনকোট বলে দেওয়া যায় যে তারা কি ঘুমোচ্ছিলেন? কোথাও একটা আপনাদের ইউপিএ সরকারের দায় নেই? মানে গোটা বিষয়টার ভেতরে আমি যদি দায়িত্বের ভাগাভাগি করি, তাহলে পূর্বতন বামফ্রন্ট সরকার, আজকে তৃণমূল সরকার একটা যুক্তি দিতেই পারেন যে এটা তো মানি সেন্ট্রাল লিস্ট অনুযায়ী কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। আমি প্রথমে একটা অনেকের মনে একটা ভুল ধারণা যারা শুনছেন আজকে দেখছেন, সেটা একটু ভেঙে দিতে চাই, কারণ বারবার একটা কথা উঠছে আলোচনার সময়। আমি দেখলাম আজকে 21তম সারদা নিয়ে আলোচনায় এবিপি আনন্দে আমি আসছি, অ্যাটলিস্ট। আচ্ছা, আমি দেখলাম, আপনি নোট করেছেন, সেজন্য ধন্যবাদ। হ্যাঁ, তো এই সারদার ব্যাপারে সবসময় বলা হয় এর জন্ম হচ্ছে বামফ্রন্টের সময়, তারপরে এখন 2007। একটা জিনিস পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে সারদার সেবি এই সিট যে তথ্য দিয়েছে, সিটের তথ্য অনুযায়ী যে 8-9-15 কোটি টাকা তারা কালেক্ট করেছিল, তাদের 9-10-এ 98 কোটি টাকা, 10-11-তে 503 কোটি টাকা, 11-12-তে 1008 কোটি টাকা, এটা সিটের তথ্য, 12-13-তে 806 কোটি টাকা, আর 13-তে এপ্রিলেই ধরা পড়লো তার প্রথম 5 দিনে 3 কোটি টাকা। টোটাল যে 2500 কোটি টাকা প্রায় কালেকশন অ্যাজ পার সিট, তার বলছে 95% কালেকশন হচ্ছে তৃণমূলের সময়। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাওয়া দরকার। আমরা বেশ কিছু আলোচনাতে বারবার দেখি কার দোষ, কার কাদের সময় জন্ম, কাদের সময় উত্থান। আজকে এটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার, এই সারদার টোটাল কালেকশনের 95% হচ্ছে তৃণমূলের সময়। এক, বামফ্রন্ট চলে যাওয়ার সময় তারা কিছু কিছু জানিয়েছিল সেবিকে। আপনারা দেখবেন সেবি সেই সময় থেকেই তারা প্রথম মুভমেন্ট করে, তারা প্রথমেই এখানে জানতে চায়, পুলিশকে জানায় এবং কোর্টকে জানায়, কিন্তু সেটা যে অ্যাডিকুয়েট নয় সেটা আমার স্বীকার করতে দ্বিধা নেই। এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম যে জানিয়েছিল 23 এপ্রিল 2010, সেবির 23 এপ্রিল 2013-র যে চিঠি ওয়েবসাইটে এখনো অ্যাভেলেবেল, সেখানে তার উল্লেখও আছে, কৃতজ্ঞতা স্বীকারও আছে। ঠিক, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেই এখানে বন্ধু সরকার আসলো, আমি এইভাবে দেখি যে 2011-তে বন্ধু সরকার, ইউপিএ তখন হচ্ছে তৃণমূল কংগ্রেস, তখন ইউপিএর শরিক। আমি মধ্যে মধ্যে এখন পেছনের দিকে তাকিয়ে ভাবি সেই সময় কি এমনভাবে আমাদের তখনকার পার্টনাররা এমন কোনো প্রভাব বিস্তার করেছিল যার দায়ভাগ আজকে আমাকে এখানে বসে ইউপিএ সরকারের হয়ে বলতে হচ্ছে বা কৈফিয়ত দিতে হচ্ছে? সেটা একটা বিরাট প্রশ্ন, সময় সেটা বলবে। কিন্তু একটা জিনিস আজকে দেখুন, আমি আলোচনা শুনতে শুনতে দেখছিলাম, এক্ষুনি আপনি সুপ্রকাশ বাবুকে একটা খুব কথা জিজ্ঞেস করছিলেন যে ইস্টবেঙ্গল ক্লাব কেন নিতুবাবুর ব্যাপারে ইনভলভড হচ্ছে। এর সঙ্গে আমার সঙ্গে সঙ্গে একটা মিল চলে আসলো, গত 3 বছরের মিল। সেটা হচ্ছে বাঙালিদের কালচারের সম্পূর্ণ বিপরীতে যে কালচার এখন বাংলায় চলছে, যে একজন দোষী মোটামুটিভাবে দেখা গেলে, জানা গেলেও শাসক দল বলছে ওটা কিছু নয়, ওটা কিছু নয়, বা
ওকে আমি শেষ পর্যন্ত, যে সংগঠন ভালো করে তার শেষ পর্যন্ত তাকে আমি দেখব। আপনি মিলিয়ে দেখুন, মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডল সম্বন্ধে যে কথা স্টেজে বলেছিলেন যে আমি কেষ্টর পাশে আছি, যে সংগঠন ভালো করে তাকে শেষ পর্যন্ত আমি সাপোর্ট দেব, আর ইস্টবেঙ্গল ক্লাবের আজকের কথা যে সংগঠনটা ধরে রাখে তাকে আমরা শেষ পর্যন্ত সাপোর্ট করব, তা এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। সেইটাই আমার কাছে খুব ভয়ের ব্যাপার হচ্ছে। উল্টো আপনাকে আশান্বিত করার মতো একটা ছবি আছে। ধরুন রজতবাবু সাউথ ক্লাবের মেম্বার, সাউথ ক্লাব তো রজতবাবুর হয়ে পাশে দাঁড়ায়নি। মানে আমি বলছি রজতবাবুর বিরুদ্ধে অভিযোগ ওঠা সেটা সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, কিন্তু সাউথ ক্লাব তো একবারও বলেননি যে আমাদের এত পুরনো মেম্বার, অতএব এটা সাউথ ক্লাব ওই শব্দবন্ধটা যে রক সলিড সাপোর্ট দেবে, তা তো হয়নি। উল্টো ছবিও আছে, হয়নি। সেটা হচ্ছে বোধহয় সাউথ ক্লাব এরকম মাস বেসড নয় বলে। আপনি খেয়াল করে দেখুন আজকে নিতুবাবুরা গিয়েছিলেন কেন, বা সারদা সুদীপ্ত শোনে তো ধোয়া তুলসী পাতা নয়, উনি আজকে বলছেন নিতু 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 ওই সব নিয়েছে, আর উনিও দিয়ে দিয়েছেন। কার টাকা কে দিচ্ছে, কে নিচ্ছে, কে ভোগ করছে ভেবে দেখুন তো। ঘটনাটা হচ্ছে সেখানে হচ্ছে কোন ধোয়া তুলসী পাতা সেবি আরবিআই থেকে বাঁচার জন্য ঘুষ দেবে। আজকে দেখুন, যার ফলে আমি প্রায় স্লোগানের মতো বলছিলেন নিতু নিতু নোট, প্রায় ওই রকম। তাই জন্য আমার একটা জায়গা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের মাস বেস আছে, এটা আমরা জানি। ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের সারা বাংলা দুভাগে বিভক্ত। কেউ রাস্তায় নেমে উন্মত্তের মতন সাপোর্ট করে, কেউ বাড়িতে বসে হেরে গেলে কাঁদে। কিন্তু এই যে মাস বেস, সেইটাকেই কি কাজে লাগানোর জন্যে আজকে সব থেকে ভয়ের কারণ কি জানেন, যেটা আমরা মধ্যেই বলি যে নীতি কি দুর্নীতি সেটা পরের কথা, তোমার সাপোর্ট আছে কি নেই। তুমি ভোটে জিতেছো, তোমার সব খুন মাপ। এই যে একটা অসাধারণ একটা সিচুয়েশন হচ্ছে যে ভালো খারাপের কোনো বিচার নেই, তুমি নিরিখ সেটা সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাটাই নিরিখ, সংখ্যা থাকলেই সবকিছু হবে। এই যে একটা অদ্ভুত জিনিস এসেছে। এবং আপনি দেখবেন সারদার ক্ষেত্রে আজকে বারবার যে ঘটনা ঘটছে, সত্যি তো কথা যে সিবিআই কে প্রথম বাধা কি হতে হয়েছে, বিকাশ রঞ্জন বাবু যেটা বললেন, প্রথম বাধা ছিল সিটের বিরোধিতা। সে এসে তদন্ত করার আগে কি তদন্ত করবে, কোন কাগজ, আদালতে যেতে হয়েছে, আদালত। তার আগে আপনি দেখবেন ইডি কে কতবার হাইকোর্টে গিয়ে বলতে হয়েছে যে এরা করছে সহযোগিতা করছে। সুতরাং প্রথম বাধা হচ্ছে, অন্য রাজ্যে সেটা হয়নি। আপনাকে প্রথম বাধাই হচ্ছে আপনারই ফরওয়ার্ড আপনাকে বলছে যে তারা গোল করতে চাইছে না। না, অন্য রাজ্য তো হলফনামা নিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে সিবিআই হলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা তাই চাই। একটা জিনিস আমি বলে করব, আমাদের রাজ্যে সারদা নিয়ে অ্যাকচুয়ালি কি কি হয়েছে এটা দর্শকদের প্রথম জিস্ট এটা খেয়াল করা উচিত। সারদা কেলেঙ্কারি সামনে আসার পর মুখ্যমন্ত্রী বা তার দল 4টে বন্দোবস্ত নিয়েছিল। আপনারা জানেন, নতুন আইন করার, সেটা বিষবাও জলে। শ্যামল সেন কমিশন, তারা দপ্তরির কাজ করেছে, শুধু এনলিস্টিং করেছে, কোনো তদন্ত করেনি, এনকোয়ারি করেনি। স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট, তারা তদন্তর বদলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, সেটাও সাধারণ মানুষ জানে। তারা ডেকে ডেকে নতুন নতুন স্টোরি তৈরি করেছে ইচ্ছে মতন, কিন্তু কিচ্ছু সামনে আসেনি। আর করদাতাদের টাকায় 500 কোটি টাকার একটা ফান্ড করা হয়েছিল। দেখুন তো, এর কোনোটার মধ্যে ছিল না টাকা কোথায় গেছে সেটা খুঁজে বার করা। এটা আজকে স্পষ্ট, টাকা খুঁজে বার করার কোনো চেষ্টা হয়নি। আর একটা জিনিস করেছিল, আর একটা জিনিস করেছিল, সেটা কিন্তু আজকে আমরা সবাই ভুলে গেছি। সেটা হচ্ছে সেফ সেভিং স্কিম। মুখ্যমন্ত্রী সাংঘাতিকভাবে 2013-তে অ্যানাউন্স করেছিলেন, কি গৌতম মনে পড়ছে তো? সেইটা বলে সেফ সেভিং স্কিম, এটাতে সব করবে। সেটাও আজকে বিষ বাউ জলে, সকলের মন থেকে ধুয়ে গেছে, কেউ একটা পয়সা রাখছেন না, রাখেননি। সেফ স্কিমিং মানে মুখ্যমন্ত্রীর যে এই 5 দফা কর্মসূচি সারদার জন্য প্রত্যেকটা ফেলিওর, প্রত্যেকটা। আরেকটা জিনিস কিন্তু এর সঙ্গেই রাখতে হবে, আরো একটা জিনিস মুখ্যমন্ত্রী করেছিলেন এরই পাশাপাশি, সেটা হচ্ছে করদাতাদের টাকায় সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই এর বিরোধিতা, আর করদাতাদের টাকায় সারদার ফেলে যাওয়া চ্যানেল এবং খবরের কাগজগুলোকে চালানো। এক অদ্ভুত, এটা যদি সব জায়গায় করেন তখনই বোঝা যায় যে কত দূর পর্যন্ত এই সরকার, এই তৃণমূল কংগ্রেস দল এই সারদার জন্য কত দূর পর্যন্ত ভেতরে তারা জড়িত। তাই জন্য একদিকে তারা
চেষ্টা করছেন ধামাচাপা দেওয়ার, একদিকে তাদের ফেলে যাওয়া সাম্রাজ্যটাকে চালানোর, এবং যাতে সেই টাকার কোনো তদন্ত না হয় যে কোথায় গেল টাকাটা, সেইটার দিকে চোখ রাখা। এই হচ্ছে টোটাল। আমরা একেবারে শুরুতে যেখান থেকে শুরু করেছিলাম যে সারদায় এ রাজ্যে প্রথম গ্রেপ্তার হলেন নিতু সরকার, কিন্তু যে প্রশ্ন বারবার আমরা তুলছি যে এটা তো একজন ব্যক্তি বিশেষের দুর্নীতির একটা অভিযোগ, সেখানে একটা গোটা দল, কোটি কোটি মানুষের আবেগ যেখানে যুক্ত আছে, সেই দল হঠাৎ তার পাশে বা তার সামনে এসে দাঁড়াবে কেন? কোন বাধ্যবাধকতা থেকে আজ ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা বলছেন যে এই অভিযোগ তারা রক সলিড সাপোর্ট দেবেন নিতু সরকারকে এই অভিযোগের বিরুদ্ধে? কোন বাধ্যবাধকতা থাকে? কোনো দরকার আছে এত ঐতিহ্যশালী একটি ক্লাবকে এই যাবতীয় অভিযোগের সামনে দাঁড়ানো, কোনো ব্যক্তিবিশেষকে আড়াল করার চেষ্টা? দেখুন, সারদাকাণ্ডে তদন্তে নামার পর রাজ্যে সিবিআই এর প্রথম গ্রেফতারি। প্রথমেই জালে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নিতু। ক্লাবের গায়ে কালির দাগে লজ্জায় মুখ লুকোচ্ছেন বহু ইস্টবেঙ্গল সমর্থক। পর্দার আড়ালে ক্লাব কর্তার এমন কুকীর্তিকে কোনোভাবেই সমর্থন করতে পারছেন না। ইস্টবেঙ্গল ক্লাব একটা সারা ভারতবর্ষের, ধরতে গেলে সারা পৃথিবীতে ইস্টবেঙ্গল ক্লাবের নাম রয়েছে। এভাবে কর্মকর্তাদের জড়িয়ে পড়াটা এটা ঠিক নয়। ইস্টবেঙ্গল ক্লাবের নামটা সারা বিশ্বে জুড়ে আছে, ইস্টবেঙ্গল ক্লাবটা আমাদের কাছে আগে। তো যারা এই ইস্টবেঙ্গল ক্লাবের সম্মান নষ্ট করেছে, তাদের সে যেই হোক, তাদের আমরা শাস্তি চাইছি, সরিয়ে দেওয়া উচিত ক্লাব থেকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কিন্তু এত কিছুর পরেও নিতুর পাশে। অজানা রোগের মতোই এক অজানা কারণ। এমনকি নিতুর পাশে আছেন তারা, এমনটা বোঝাতে বিশেষণ ব্যবহারেও কসুর করছেন না ক্লাব কর্তারা। আইনের পথে চলবে ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব, সব সদস্য, কমিটি, এভরিবডি স্ট্যান্ডস লাইক এ রক বিহাইন্ড নিতু সরকার। ইস্টবেঙ্গল সচিব যখন নিতুর পাশে পাহাড়ের মতো দাঁড়ানোর কথা বলছেন, তখন সিবিআই কর্তারাও কটাক্ষ করে বলছেন তাদের কাছেও নিতুর বিরুদ্ধে রক সলিড প্রমাণই রয়েছে। এমনকি সিবিআই হেফাজতে থাকা নিতুর পাশে দাঁড়াতে গিয়ে পুরনো নিয়মও বদলে ফেলেছে ক্লাব। সুভাষ ভৌমিক আর সরকার এক নয়। সুভাষ ভৌমিক পেড স্টাফ ছিলেন, উনি আমাদের এখান থেকে ইউবির থেকে আমার যে স্পন্সর আছে তার থেকে স্যালারি বেস ছিল, আর ইনি হচ্ছে আমাদের এক্সিকিউটিভ মেম্বার। ঠিক আছে, তো তার সাথে এর তো তুলনা করার কিছু নেই। বোঝাই যাচ্ছে আক্ষরিক অর্থে ইস্টবেঙ্গল কর্তাদের কাছে নিতু ব্যতিক্রমী। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের কাছে এতটা অপরিহার্য দেবব্রত সরকার ওরফে নিতু? কোন বাধ্যবাধকতা থেকে তারা নিতুর পাশে এভাবে দাঁড়াচ্ছেন, যেখানে অভিযোগ সুদীপ্ত সেনের কাছ থেকে নিতু 5 কোটি টাকা নিয়েছিলেন, কিন্তু ক্লাবকে দিয়েছিলেন মাত্র 2 কোটি টাকা? হিসাবে এত গরমিলের পরও নিতুর পাশে ক্লাব কর্তারা। সুদীপ্ত সেন তার চিঠিতে নিতু সম্পর্কে দাবি করেছেন 2010-এর সেই সময় তিনি আমার কাছ থেকে 5 কোটি টাকা নেন, তারপর থেকে প্রতি মাসে 70 লক্ষ টাকার কম বেশি নিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি নগদে টাকা নিতেন, মাঝে মাঝে একটি সংস্থার নামে চেকও নিতেন, কিন্তু চেকে নেওয়া টাকার পরিমাণ খুবই কম হতো। বাকি টাকা নগদে দেয়া হতো আভা স্ট্রিটের বাড়ির 2য় তলায় এবং কখনো কখনো ইস্টবেঙ্গল ক্লাবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো শুধু চিঠিতে নয়, সিটের কাছেও সুদীপ্ত সেন, দেবযানী এবং তার গাড়ির চালক নিতু সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য খোলসা করেছিলেন, কিন্তু তারপরও কার্যত চুপ করে বসেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। 2013-র 12ই মে সিটের জেরার মুখে সুদীপ্ত সেন দাবি করেন সেবির চিঠি পাওয়ার পর তার সঙ্গে দেবব্রত সরকার ওরফে নিতুর পরিচয় হয়। তিনি নিতুকে 5 কোটি টাকা দেন, যদিও সিটের কাছে নিতু দাবি করেন তিনি ক্লাবের জন্য সারদা কর্তার কাছ থেকে 2 কোটি টাকা নিয়েছিলেন। এর সঙ্গে আরও 20 লক্ষ টাকা নেওয়ার কথাও স্বীকার করেন নিতু। 30 এপ্রিল দেবযানী মুখোপাধ্যায়ের গাড়ি চালক সিটের কাছে দাবি করেন 2010 থেকে 2012 ডিসেম্বর পর্যন্ত মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে মিডল্যান্ড পার্ক থেকে টাকার ব্যাগ নিয়ে তিনি নিতুর কাছে যেতেন। টাকা দেওয়ার পর সুদীপ্ত সেনকে ফোন করতেন, কখনো ইস্টবেঙ্গল ক্লাবে, কখনো আমা স্ট্রিটের একটি বাড়িতে টাকা দিয়ে আসতেন। দেবযানী নিজেও সিটের কাছে জানিয়েছেন নিতু একাধিকবার মিডল্যান্ড পার্কের অফিসে আসতেন যেতেন। আরবিআই এর মুম্বাই অফিসকে সামলানোর জন্য নিতুর মাধ্যমে সজ্জন অগ্রওয়াল ও সন্দীপ অগ্রওয়ালকে টাকা দিয়েছেন বলেও সিবিআই এর কাছে দাবি করেছেন সুদীপ্ত, যদিও এই দুজনই বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাদের কাছে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। যদিও 2012-এ নিতুর মাধ্যমে সুদীপ্ত সেনের সঙ্গে তাদের পরিচয়ের কথা স্বীকার করেছেন দুজন, তবে তাদের দাবি সারদার জন্য কখনোই তারা রিজার্ভ ব্যাংকে যোগাযোগ করেননি। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই নাম উঠে এসেছে দেবব্রত সরকার ওরফে নিতুর, কিন্তু সিট কখনো তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়নি। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।
তন্ময়বাবু, নীতু সরকার কত বড় বামপন্থী তো বোঝাই যাচ্ছে, তার কারণ পরিবর্তনের সরকার আসার পরে মতাদর্শগত তার পরিবর্তন হলো এবং এই সরকারের ঘনিষ্ঠ হলেন। কিন্তু এটা আপনি আমায় বলুন যে তথ্য বলছে যে আলিমুদ্দিন স্ট্রিটেও তাকে দেখা যেত এবং বর্ষিয়ান পদাধিকারীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। আপনার ঘনিষ্ঠতা কি ছিল না ছিল এ আমার পক্ষে বলা সম্ভব না। তবে মাঠে যাওয়া মানুষ যারা, ইস্টবেঙ্গল মাঠে যাওয়া মানুষ যারা, তারা প্রায় সকলে নীতুকে চেনেন। ব্যক্তিগতভাবে আমারও পরিচিত, বহুবার আমার সঙ্গে কথাও হয়েছে। সুভাষদা যখন মারা গেলেন তখন ইস্টবেঙ্গল ক্লাব একটা সুভাষদার স্মরণ সভা করেছিল। সেই স্মরণ সভায় আমার পার্টির নেতাদের মধ্যে বিমানদা গেছিলেন, আমি গেছিলাম, আরো 2-4 জন গেছিলেন, সুপ্রকাশদা ছিলেন সেদিন। নিতুই এসে গেট থেকে নিয়ে গেছিল, নিতুই আবার গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত ছিল আমাদের সঙ্গে। সুতরাং নিতু অপরিচিত এটা বলবার কোনো স্কোপ নেই। কিন্তু নিতুকে কোনোদিন বামপন্থীদের কোনো রাজনৈতিক আন্দোলন সংগ্রামে, বামপন্থীদের কোনো মিছিলে, বামপন্থীদের কোনো মিটিংয়ে, এমনকি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে দেখা গেছে, এমন কোনো সংবাদ আমার জানা নেই। ঘটনাচক্রে নিতু যেখানে থাকে তার থেকে আমি যেখানে থাকি তার যে খুব দূরত্ব না। সুতরাং নিতুর ছোটবেলা থেকে যে রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক সংযোগ, সেটার সঙ্গে আমি পরিচিত। আবার মাঠ সূত্রে নিতু আমার পরিচিত। এখন জয়প্রকাশ বাবু যেখানে শেষ করলেন, আমি যদি গোটাটাকে সেইখান থেকে আবার শুরু করি, সিবিআই এর এনকোয়ারি বন্ধ করবার জন্য রাজ্যের সরকার 11 কোটি টাকা খরচ করেছে, 11 crores rupees। এটাই হচ্ছে এই গোটা প্রক্রিয়ার আসল ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক সিমেন্ট কোম্পানিটা কোনো ল্যান্ডমার্কই না। সবচাইতে বড় ল্যান্ডমার্ক হচ্ছে এইটা যে ওয়েস্ট বেঙ্গলের কপালে এই কলঙ্কের টিকাটা যুক্ত। এখন ধরুন আপনি সুদীপ্ত সেন বলছেন যে শতাব্দী রায়কে মাসে 2 লক্ষ টাকা দিতাম। বস্ত্রমন্ত্রীর বস্ত্রহরণের প্রক্রিয়া প্রায় চালু থাকতে থাকতে পদ না প্রসাদ, তাই নিয়ে পর্যন্ত বিতর্ক উঠে গেছে যে আসলে কি পদধূলি পাওয়া গেছে না প্রসাদ অর্জন করা গেছে বোঝা যাচ্ছে না ঠিক। সেটা যাই হোক না কেন, যখন সারদাকাণ্ড শুরু হলো তখন এইরকম আলোচনায় সুমন্তবার মনে আছে যে কেউ কেউ সবসময় বলতেন জন্ম বামফ্রন্ট আমলে, জন্ম বামফ্রন্ট আমলে। তা আমি একাধ সময় চেঁচিয়ে উত্তর দিয়েছি তৃণমূল কংগ্রেস হলো জন্ম বামফ্রন্ট আমলে, তার পাপের দায়বার বামফ্রন্টকে দিতে হবে নাকি। তো আজকে একটু আগে জয়প্রকাশ বাবু যখন হিসেব দিলেন, অতীতেও অনেকবার এই হিসেব আলোচিত হয়েছে যে 95% টাকা, সেই টাকা সংগৃহীত হয়েছে হচ্ছে নতুন সরকার ক্ষমতায় আসবার পরে। সিট 1 বছর ধরে তদন্ত করলো। আসলে তো তদন্ত ধামাচাপা দেওয়ার জন্যই তদন্ত করলো। এই তদন্ত ধামাচাপা দেওয়ার প্রক্রিয়ার যে তদন্ত, সেই সময় থেকে শুরু করে সিবিআই এর 3 মাস, ইডির 3 মাস, 34 বছর যারা প্রশাসন ছিল তাদের কাউকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যায়নি এখন পর্যন্ত। আর 34 দুগুণে 68 বছরের পশ্চিমবাংলার হিসেব করলে 68 বছরে এত বড় কেলেঙ্কারিও হয়নি পশ্চিমবাংলায়। জয়প্রকাশ বাবু যেমন 1, 2, 3, 4, 5 করে দেখালেন, 68 বছরে এরকম কোনো 1, 2, 3, 4, 5 আমরা দেখাতে পারবো না যার মধ্য দিয়ে হচ্ছে এইরকম একটা বড় কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। আজকে তৃণমূলের রাজ্যসভার এমপি, তৃণমূলের লোকসভার এমপি, তৃণমূলের রাজ্যের মন্ত্রী, তৃণমূলের দিল্লির প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের পর্যবেক্ষক, যেখানে যা ধরা পড়ছে সবের সঙ্গে তৃণমূলের সম্পর্ক, এইটা যে কোনো একজন সাধারণ মানুষের চোখে প্রতি মুহূর্তে স্পষ্ট হচ্ছে। আপনাকে একবার থামাবো। রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এই বিষয়ে মন্তব্য করেছেন। কি বলেছেন সূর্যকান্ত বাবু? ও আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। সারদা কর্তা উনি যে প্রথম সিবিআইকে চিঠি লিখেছিলেন তাতে তো ওর নাম ছিল। সবে কান ধরে টানাটানি হচ্ছে, তো কান ধরে টানা ভালো যাতে মাথাটা আসে। মাথা তো সব এখন সিঙ্গাপুরে। বস্ত্রমন্ত্রী বিবস্ত্র অবস্থায় এখন। আমার মনে হয় যে আত্মসম্মান রক্ষার্থে ওর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা উচিত। অর্থাৎ দল হিসেবে আপনারা যে দাবিটা তুলতেন সিবিআই তদন্তের, এখনো পর্যন্ত সিবিআই তদন্তে আপনারা সন্তুষ্ট, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখুন, সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে যে সিবিআই এর তদন্ত এটা স্বাভাবিক প্রত্যাশা ছিল। খালি দল হিসাবে আমাদের চাওয়া না, পশ্চিমবাংলার সব মানুষ
যে মানুষ ওখানে টাকা পয়সা হারিয়েছেন সব মানুষের সম্মিলিত চাওয়া ছিল। এখন এই সম্মিলিত চাওয়ার মুখে ঠেকানোর চেষ্টা হচ্ছিল। প্রশ্ন হচ্ছে এইটা যে সিবিআই তদন্ত চাইছিলামটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে সিবিআই তদন্ত হতে দেব না এই মনোভাবটা। কিছুতেই সিবিআই নয়, এই যে প্রয়াস, যে প্রয়াসের জন্য 11 কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে এতবার এলোপ্রেমে করে দৌড়দৌড়ি এবং সুপ্রিম কোর্টের উকিলদের পিছনে এত টাকা খরচ, আসল মুদ্রা ব্যাপার তো সেইটা। এখন ছোটবেলায় বইতে পড়েছি মার্ক্সবাদ গান্ধীবাদ, এখন তারপরে ধরো পরিবর্তনের আগে এলা দেখলাম দিদির দোসর হলো মাওবাদ, তারপরে এখন তৃণমূল কংগ্রেসের আমলে ক্ষুদিরাম সন্ত্রাসবাদ আর পশ্চিমবাংলার শিক্ষায় সবকিছু বাদ। এখন তার মধ্যে আর একটা নতুন বাদ এসলো, সিবিআই এখানে এলো, তারপর দেখা গেল তৃণমূলের নেতাদের জিজ্ঞাসাবাদ, ইডিআই এলো, তারপর দেখা গেল তৃণমূলের নেতাদের জিজ্ঞাসাবাদ। যা হচ্ছে সব খালি তৃণমূলকে ঘিরে থাকা মানুষজনের প্রতি জিজ্ঞাসাবাদ। একটা কল্পিত প্রেমপত্রের একটা লাইন বলি, কল্পিত প্রেমপত্রের একটা লাইন, যে চেনা মানুষদের ভিড়ে তোমায় খুঁজতে খুঁজতে, সূর্যদা বললেন না মাথা কোথায় যেন, আমি বলি যে চেনা মানুষদের ভিড়ে তোমায় খুঁজতে খুঁজতে কত দূর আর কত দূর ঘাসফুলের অলিগলি পেরিয়ে আমাকে হাঁটতে হবে। সিবিআইয়ের কোনো অধিকর্তা ডায়েরিতে এরকম কোনো লাইন লিখে রাখছে কিনা কল্পিত প্রেমপত্রের মতো আমি জানি না। আপাতত যা সময় নিয়েছেন তাতে আপনি বাদ, আমার শ্রমিকের কাছে যেতে হবে। কিন্তু তার আগে দর্শকদের দেখাবো আজকে সারদা কর্তা সুদীপ্ত সেন সিবিআই হেফাজত চাইলেন, কি হলো আজকে আদালতে আপনাদের সামনে। একজনের আইনজীবী গ্রেফতারির বিরোধিতা করলেন, অন্যজন বললেন সিবিআই হেফাজতে যেতে চান। শেষমেশ একই দিনে দুজনকেই হেফাজতে পেল সিবিআই। বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় দেবব্রত সরকারকে আলিপুর আদালতে পেশ করা হয়। 7 দিন হেফাজতের আবেদন জানিয়ে সিবিআই এর আইনজীবী বলেন, দেবব্রত সরকার সারদাকাণ্ডে জড়িত বলে সন্দেহ, তার বিরুদ্ধে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে, কেস ডায়েরিতেও তার উল্লেখ রয়েছে। জামিনের আর্জি জানিয়ে ইস্টবেঙ্গল কর্তার আইনজীবীর সওয়াল, সব তদন্তকারী সংস্থাকেই সহযোগিতা করেছেন দেবব্রত, তার বিরুদ্ধে সারদাকাণ্ডে জড়িত থাকার কোনো নথি বা প্রমাণের উল্লেখ নেই সিবিআই এর সার্চ লিস্টে। তিনি সারদার কর্মী, আধিকারিক কিংবা আমানতকারী কেউ ছিলেন না, তাহলে কেন গ্রেফতার? সিবিআই এর আইনজীবীর পাল্টা, সুপ্রিম কোর্টের নির্দেশে সারদাকাণ্ডের বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতেই তদন্ত চালাচ্ছে সিবিআই, সেই প্রেক্ষিতেই এই গ্রেফতার। এরপরই ইস্টবেঙ্গল কর্তাকে 26 তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে বুধবার চতুর্থ মামলায় সুদীপ্ত সেনকে হেফাজতে চেয়ে সিবিআই যে আবেদন করে তা গ্রহণ করে আদালত। এদিন এজলাসে ঢুকেই বিচারকের কাছে কিছু বলতে দেওয়ার অনুরোধ জানান সুদীপ্ত। অনুমতি পেয়ে সারদার কর্ণধার বলেন তিনি সিবিআই হেফাজতে যেতে চান, কারণ তার অনেক কিছু বলার আছে। এরপর সুদীপ্ত সেনকেও 26 তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠান বিচারক। সুদীপ্তকে আদালত থেকে বের করার সময় ছিল ব্যাপক পুলিশি তৎপরতা, তার মধ্যেই সারদা কর্ণধার ফের বুঝিয়ে দেন অনেক বলা এখনো বাকি। কোম্পানির সাথে টাকা পয়সা নিয়েছে এবং মৃত্যুর কাজ ছিল সেবি এবং আরবিআই সমস্ত ব্যাপারগুলো দেখা। এর আগে দুবার সিবিআই হেফাজতে গিয়েছেন সুদীপ্ত, কিন্তু তখন মুখ খোলার ব্যাপারে উৎসাহ দেখাননি তিনি। তাহলে এখন কেন? সিবিআই এর অনুমান সুদীপ্ত এমন কিছু জানাতে চান যা আগে জানানো সম্ভব হয়নি বা তিনি জানাননি। কিন্তু 1.5 মাস পরে কেন? তদন্তকারীদের ব্যাখ্যা, সিট কিছু না করলেও দেবব্রতকে সিবিআই গ্রেফতার করায় উৎসাহিত সারদা কর্ণধার, তাই এক সময়ের ত্রাতা নিতুর সব কীর্তি ফাঁস করতে চান তিনি। গোয়েন্দাদের অনুমান দুজনকে মুখোমুখি জেরা করলে এমন কিছু তথ্য মিলতে পারে যা তদন্ত প্রক্রিয়ায় গতি আনবে, পাশাপাশি সহজ করে দেবে অন্য রাঘব বোয়ালদের সন্ধান পর্বকেও। এবিপি আনন্দ। শ্রমিক, একটা খুব সহজ জিনিস, একটা কৌতূহল আমার খুব জানতে ইচ্ছে করে যে এই যে সিবিআই অফিসাররা কোর্টে যাচ্ছেন, গিয়ে বলছেন যে আমি রেড করতে চাই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়িতে, তার জন্য অনুমতি চাই, আমার মনে হয় যে এই এত মাস পরে যারা অভিযুক্ত বা আমি ধরে নিচ্ছি এটার সঙ্গে যুক্ত, তারা সমস্ত এই সিবিআই রেড করতে পারে জেনে তাদের বাড়িতে বা অফিসে সমস্ত কাগজপত্র কি আনিয়ে রাখবে?
মানে আমার খুব বিস্ময়ের এটা যে এই বিতর্ক সভায় এই প্রতিপক্ষেই বক্তারা সবসময় বলেন যে 1 বছর ধরে সিট নাকি তাদের অভিযোগ যে সমস্ত কাগজপত্র তথ্য প্রমাণ নষ্ট করেছে, যতটা সম্ভব বিষয়টাকে আড়াল করার চেষ্টা করেছে। সেটা হোক বা না হোক, এই এত মাস পরে এই বলে কারুর বাড়ি গিয়ে রেড করার আদৌ কোনো বাস্তবসম্মত যুক্তি আছে কি? সাধারণ মধ্যে কি বলে? এটা ঠিকই যে সমস্ত বিরোধীরা এই সিটের কার্যকলাপকে কেন্দ্র করে মানুষের সামনে বলে এসেছে যে তৃণমূল সরকার তাদের অন্য ব্যবস্থার মতো এক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতা, সততা এবং দ্রুততার সঙ্গে সমস্ত প্রমাণ তথ্যাদি লোপাট করবার প্রক্রিয়া চালিয়ে গেছে সিটের মাধ্যমে। এটা একটা অভিযোগ মাত্র, কিন্তু যে টাকা লুট হয়েছে সেই টাকা তো আর কেউ বস্তাবন্দি করে আরব সাগরের জলে ফেলে দেয়নি। আরব সাগরের জল নোনা, সেই জন্য সিট এখান থেকে গিয়ে আরব সাগর পেরিয়ে কোনো ফ্ল্যাটের সন্ধান পায়নি। আজকে 3টে ফ্ল্যাটের সন্ধান সিবিআই অন্তত বলছে, তোমরা যে সাংবাদিকরা দেখাচ্ছ 3টে ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এবং কোথায় যে ট্রেলটা কোন দিকে গেছে সেটাকে তারা ট্রেস করতে পারছে। কারা কারা এই বৃহত্তর ষড়যন্ত্র, কি বৃহত্তর লুট, কি সর্বগ্রাসী ক্ষুধা এর মধ্যে যুক্ত, তাদের একটা বার করবার প্রক্রিয়া চলেছে, একটা চেষ্টা চলেছে। তবে এটা ঠিকই আজকে আমরা একটা যেটা দেখলাম যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আজকে ফুটবলের মাঠ জড়িয়ে পড়ল। ইস্টবেঙ্গল একা নয়, আমার ক্লাবও আছে, সেখানেও অভিযোগের তীর তার দিকেও আছে। কিছুদিনের মধ্যে হয়তো কাউকে ডেকে পাঠানো হতে পারে। কে কামাখ্যার মন্দিরে পুজো দিতে চলে যাচ্ছে বলে বাজারে খবর, গলি থেকে রাজপথ প্রত্যেকটা মানুষ সন্ধান করে বেড়াচ্ছে, এর মধ্যে কারা আছে। আমরা এখানে ওই সন্ধ্যায় সুন্দর এসির মধ্যে জ্ঞানগর্ভ আলোচনা চালাচ্ছি, তুমি বিভিন্ন প্রশ্নমান ছুড়ে দিচ্ছ বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিকে, কর্মকর্তাদের দিকে, কিন্তু এ সবার উপরে মানুষ সত্য তারা বুঝতে পারছে কি হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস সারদাকে সর্বাঙ্গে মেখে ফেলেছে। এটাকে গা থেকে ধুয়ে ফেলা এখন আর যাবে না। যাদের যাদের আমাদের সর্বোচ্চ নেত্রী স্বপ্নের মেঘবালিকা সার্টিফিকেট দিয়েছিলেন তারা প্রত্যেকেই আজকে অভিযোগের কাঠগোড়ায় উঠে পড়েছে। আমরা বারবার অভিযোগ করেছি যে রাজনীতির জায়গায় থাকবে। একটা নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সে ভারতবর্ষের 120 কোটির বৃহত্তম গণতন্ত্রের সে রাজ্যসভার সদস্য হয়ে গেল। বিভিন্ন সংবাদপত্র দেখিয়েছে, অভিযোগ তো আমাদের নয়, প্রথম সাংবাদিকরা মানুষের সামনে নিয়ে এসেছেন এবং যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে জানেন। আজকে বলছে তাকেও ডেকে পাঠানো হয়েছে। তার মানে এই যে রত্নগুলোকে বিভিন্ন থেকে খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে অত্যন্ত যত্ন সহকারে, স্বচ্ছতা, সততা এবং দ্রুততার সঙ্গে, আজকে তাদের প্রকৃত চেহারাটা মানুষের সামনে ফুটে উঠছে। কেউ বলেনি যে সিট ইনকম্পিটেন্ট, বলা হয়েছে সিটের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা ইনঅ্যাডিকুয়েট। কারণ এতগুলো অর্গানাইজেশন যেখানে যুক্ত আছে, সেখানে রাজ্যে ছড়িয়ে আছে, সেখানে একটা সিট কেউ খুব একটা বেশি কিছু করতে পারবে না। রাজীব কুমার একজন অনেস্ট আপরাইট অফিসার হিসেবে অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পরিচিত ছিলেন। রাজীব কুমারের বিরুদ্ধেও কেউ কোনোদিন আঙুল তোলেনি। মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তার সহজ সরল জীবনযাপন, তার ব্যক্তিগত সততা নিয়েও বিরোধী রাজনৈতিক দল এখন তখনও পর্যন্ত কোনো প্রশ্ন তোলেনি। কিন্তু এটা অবিশ্বাস্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একটি দলের সর্বময় নেত্রী এবং যার অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যে বিধাতার লিখনও পশ্চিমবঙ্গের মাটিতে পাল্টে যেতে পারে, যে কোনো মানুষকে তিনি একদম গলি থেকে রাজপথে মুহূর্তের মধ্যে প্রস্ফুটিত করে দিতে পারেন, তার অগোচরে, তার অঙ্গুলি হেলনে, পর্দার আড়াল থেকে কেউ এ কাজ করে বেরিয়ে যেতে পারে, এটা হবে না। আসলে যে সরকারটা চলেছে এদের বক্তব্যটা হচ্ছে মানে আমি ধর্মেও আছি, আমি জিরাপিও আছি, আমি দুধুও খাবো, আমি তামাকুও খাবো, আমি তোমাকে চাই এবং তার সঙ্গে আমি সাম্যবাদও চাই। এগুলো সব একসঙ্গে এক জায়গায় চলে এসেছে। তার জন্য একটা স্ববিরোধিতা প্রত্যেকটা ঘটনার মধ্যে ঘটে চলেছে। একটা অদ্ভুত পরিস্থিতি। ভিন্ন রাজ্য তারা বলছেন তদন্ত চাই। লুট হয়েছে কার? সরকারের কাজ কি? সরকার বড় লোকের জন্য নয়। বড় লোকের যদি কোনো অসুখ করে, বড় মাল্টি স্পেশালিটি হসপিটাল যেগুলো আমাদের এই প্রত্যেক মহকুমায় একটা করে তৈরি হওয়ার কথা ছিল, এখনো হয়নি, মানে হচ্ছে, হয়তো ভিত্তিপত্র স্থাপন হয়েছে, তারা তো সেখানে ঢুকতে পারবে না। সরকারের কাজ গরিব মানুষের পাশে দাঁড়ানো। একটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা কি? সে সমাজতান্ত্রিক রাষ্ট্রই হোক বা তথাকথিত পুঁজিবাদী দেশই হোক, সেখানে তো মানুষ, প্রান্তিক মানুষের পাশে সরকার দাঁড়াবে, রাষ্ট্র দাঁড়াবে। আর এখানে কি দেখা যাচ্ছে, যেখানে লুট হয়ে গেল প্রান্তিক মানুষের টাকা, যাদের পকেট থেকে টাকা চুরি হয়ে গেল, সেই টাকা যাতে ফেরত না আনা যায়, সত্য যাতে না উদ্ঘাটিত হয়, প্রকৃত লুটেরা যাতে ধরা না পড়ে, তার জন্য সরকার সচেষ্ট। তার জন্য সরকার 11 কোটি টাকার একদম পুরো বস্তা নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় উপস্থিত
উপস্থিত আছে, কিন্তু শেষ রক্ষা পর্যন্ত করতে পারলো না। তারপরে শোনা গেল কি সিবিআই একটা রাজনৈতিক হাতিয়ার। আমরাও বলেছি কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমরা তখন বলেছিলাম যে আমরা কোর্ট মনিটর সিবিআই এনকোয়ারি চাই। আজকে সেই জায়গায় পৌঁছেছে, কিন্তু দেখা যাচ্ছে যে গত ইউপিএ সরকার, যে কথাটা তুমি জয়প্রকাশ থেকে তুলেছে সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। গত ইউপিএ সরকার শেষ 1.5-2 বছর যাবৎ এমন অবস্থায় একটা ছিল, একদিকে যেমন তাদের নীতিপঙ্গত্ব ছিল, অন্যদিকে তাদের একটা অসহায় অবস্থা ছিল, যে কথা প্রধানমন্ত্রী বারবার স্বীকার করেছেন এবং প্রকাশ্যে তিনি বলেছেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কম্পালশন অফ কোয়ালিশন পলিটিক্স, এটা তিনি স্বীকার করেছেন। এই যে একটা দোদুল্যমান সরকারের, অনিশ্চয়তা ভরা একটা সরকারের মাঝখানে দাঁড়িয়ে এরা এখানে একটা যথেচ্ছ চার করে গেছে। তাই আমি আগেও বলেছি এই পুরো সরকারটা হচ্ছে একটা খেলা মেলা উৎসবের সরকার। এই সরকারটা হচ্ছে একটা বর্ণময় রঙ্গমঞ্চ, একটা বিরাট দুরন্ত শিশু তারা মঞ্চের উপরে খেলে বেড়াচ্ছে। এদের পুরো ব্যাপারটার মধ্যেই একটা নাটকীয়তা আছে, এদের পুরো ব্যাপারটার মধ্যেই একটা সিনেমার মাখামাখি আছে, এদের পুরো ব্যাপারটার মধ্যেই কোনো এক জীবনের কোনো একটা হতাশা, কোনো কিছু না পাওয়া, কোনো ব্যর্থতা সেটা হয়তো লুকিয়ে আছে, যেটা সেই যে যৌবনের অপ্রাপ্তিটা সেটাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে। নাও অর নেভার, এটা হচ্ছে তাদের বর্তমানের অবস্থান, আর তাদের দর্শন হচ্ছে জো জিতা ও সিকান্দার। ফলে আমরা তাদের ভোট দিয়েছি পরিবর্তনের লক্ষ্যে। আজকে মাটি মানুষ, আজকে মাটি আর মানুষ একাকার হয়ে গেছে, একাকার হয়ে মা বলে আর্তনাদ করছে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের, এই জায়গা থেকে পরিবর্তনের মধ্যে থেকে হয়তো একটা পরিবর্তনের সূচনা হতে পারে, সেদিকে আমরা আপাতত আমাদের বক্তার পরিবর্তন করার সময় এসে গেছে। আমি জয়প্রকাশে যাব, কিন্তু তার আগে উইথ আ সিরিয়াস নোট আপনাদের দেখাতে চাইবো মঞ্চের কথা। খানিকক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য বলছিলেন মঞ্চের ওপর দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী যদি কোনো ভুইফোর আর্থিক সংস্থার প্রশংসা করেন, তথাকথিত চিট ফান্ডের প্রশংসা করেন, কি বার্তা যায়? শুধু নীতি বা দুর্নীতির প্রশ্ন তো নয়, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ কার্যত সেই মন্ত্রীকে দেখে সরকার যাদের পাশে আছে তারা অন্যায় করতে পারে না, তারা মানুষ ঠকাতে পারে না, তারা প্রতারণা করতে পারে না, এই বিশ্বাস থেকে আরও দৃঢ়ভাবে সেই বেআইনি আর্থিক প্রতিষ্ঠানকে বিশ্বাস করতে শুরু করেন। এই ছবি আগে আপনাদের দেখিয়েছি, এবার দেখাবো রাজ্যের আর এক মন্ত্রীর ছবি। তিনি এই সাম্প্রতিকতম বিতর্কে, এবং এই বিতর্কেও তার নাম উল্লেখ করা হয়েছে, রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ অথবা শ্যামাপ্রসাদ বাবু। দেখুন, সারদার কর্ণধারকে সিমেন্ট কারখানা বিক্রি ঘিরে ইতিমধ্যেই ইডির তদন্তের মুখে পড়েছেন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই জের কাটার আগেই এবার নিউল্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট লিমিটেড নামে আরেক বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তার উপস্থিতি ঘিরে চরমে উঠল বিতর্ক। তবে বিতর্কের কারণটা শুধুই উপস্থিতি নয়, সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসাও করেন বস্ত্রমন্ত্রী। অভিযোগ, তারপর থেকে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে সেই সংস্থা এখন বেপাত্তা। নিউল্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট লিমিটেড সংস্থার সদর দফতর ছিল বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহে। 2011 সালের সেপ্টেম্বর মাসে বিষ্ণুপুরেরই যদুভট্ট মঞ্চে সংস্থার দ্বিতীয় বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে সংস্থা এবং সিএমডি দীপঙ্করদের প্রশংসায় কোনো কার্পণ্য করেননি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দীপঙ্কর আজকে একটা ইনস্টিটিউশনে পরিণত হয়ে গেছে। আপনাদের কোম্পানি বিষ্ণুপুরের একটা সোশ্যাল সার্ভিস, নিউল্যান্ড অনেক প্রজেক্ট করছে। আমাকে একটা বই দেখিয়ে দীপঙ্কর বলছিল এগুলো বলবেন, তো আমি বলার অপেক্ষা রাখে না, ওই বই থেকে পড়ে গেলাম। এই সমস্ত ফর্মালিটিসের ব্যাপার নেই, কোনো ফর্মাল ডিক্লারেশনের দরকার নেই। দীপঙ্কর বা নিউল্যান্ড যে কাজ করছে, ইট ইজ প্রুফ। সংস্থাটির প্রতি তাদের সমর্থনের কথাও প্রকাশ্যে ঘোষণা করতে একটুও দ্বিধা করেননি মন্ত্রী। এই পরিবর্তনের পরে একটা জোয়ার এসছে, সেই জোয়ারে শুধুমাত্র গা ভাসিয়ে থাকলে হবে না। আজকে নিউল্যান্ড গা ভাসিয়ে নেই, নিউল্যান্ড কিছু করার চেষ্টা করছে। এই যে করার চেষ্টাটাকে আমরা সাপোর্ট করতে চাই। এই সংস্থায় যারা টাকা রেখেছেন সেই আমানতকারীদেরও দাবি, নিউল্যান্ড অ্যাগ্রোর প্রতি সরকারের সমর্থনে ভরসা পেয়েই তারা সেখানে টাকা রেখেছিলেন। তৃণমূলেরই শাসক দলের নেতা মোটামুটি এসেছেন, ওনারা সব বলেছেন যে আপনারা নির্ভরশীল, একদম নিশ্চিন্ত থাকুন। তো যেখানে আমরা দেখছি আমাদের শাসক দলের সব নেতা মন্ত্রী রয়েছে, আমাদের ভয়টা কোথায়? আমরা জেনেছিলাম যে রাজ্য সরকার যদি এখানে থাকে আমরা টাকা তো পাবোই, রাজ্য সরকারের ভূমিকা যেহেতু এখানে আছে তাহলে আমরা পাবো। আমরা এইভাবে ভুল বুঝি আমাদের টাকা রেখে রাখিয়েছে। 2013 সালে টাকা ফেরত দেওয়ার সময় আসতেই বেরিয়ে পড়ে সংস্থার আসল চেহারা। আমানতকারীদের অভিযোগ, লক্ষাধিক টাকা জমা রেখে কানা কড়িও ফেরত মেলেনি।
কয়েকজনকে সংস্থার তরফে চেক দেওয়া হলেও তা বাউন্স করে। জলপাইগুড়ি থেকে বাগুইহাটি, কোলাঘাট থেকে সাঁকরাইলের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়, কিন্তু গ্রেফতার করা হয়নি কাউকে। আমানতকারী এজেন্টদের অভিযোগ, গ্রেফতার করা হবেই বা কি করে? সংস্থার কর্তাদের মাথায় যে শাসক দলের শীর্ষ নেতাদের হাত রয়েছে। পুলিশের কাছে কমপ্লেন করেছি, লিখিত জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এফআইআর এর নম্বর আমাদেরকে দেয়নি। তো মানে সেই কারণে মনে হচ্ছে পুলিশ সম্পূর্ণভাবে সহযোগিতা করছে না। আরও আমাদের একটা প্রসপেক্টাস আছে, ওতে শ্যামাপদ মুখোপাধ্যায় উনি একদম প্রদীপ জ্বালাচ্ছেন, ওর ছবিও আছে। নিউল্যান্ড যে বিষ্ণুপুর নবোদয় সোসাইটি ওর প্রোগ্রামে উদ্বোধন করছেন, এরকম এতেও আছে। ফুটেজ থাকা সত্ত্বেও 2 বছর আগে সংস্থার ভূয়সী প্রশংসার কথা আজ শটান অস্বীকার করেছেন বস্ত্রমন্ত্রী। নিউল্যান্ড অ্যাগ্রো ইন্ডিয়া লিমিটেডের একটা সভা হয়েছিল, যেখানে আপনি এজেন্ট লিডারদের ভূয়সী প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন দীপঙ্কর দে খুব ভালো লোক। করেননি। তবে বিরোধীরা অবশ্য বস্ত্রমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আমাদের বস্ত্রমন্ত্রী বিবস্ত্র অবস্থায়, এখন সিবিআই ওকে বিবস্ত্র করে চলেছে। আমার মনে হয় যে আত্মসম্মান রক্ষার্থে ওর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা উচিত। প্রসঙ্গত এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে সারদা সম্পর্কে মদন মিত্রর সেই অকুণ্ঠ প্রশংসার কথা। এই কারণেই ক্রেডিট দেব যে একটা বিন্দুকে কি করে সিন্ধুতে পরিণত করতে হয় এটা সুদীপ্ত সেন প্রমাণ করে দিয়েছে। আমরা আছি, ভালো করে কাজ করুন। রেখেছো বাঙালি করে মানুষ করেনি, অন্তত সুদীপ্ত সেন প্রমাণ করেছেন তিনি বাংলার বাইরে ভারতবর্ষের সর্বত্র সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা গ্রামীণ উত্তরবঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি গর্বিত যে বিধানসভা থেকে মামাটি মানুষ আমায় সম্মানিত করেছেন, সেই বিধানসভা থেকে এই সারদা গ্রুপের উৎস এবং সেই বিধানসভা থেকে এরা প্রসারিত। তবে কি সত্যি শাসক দলের সঙ্গে কোনো যোগের কারণেই এখনো এই সংস্থার কর্তারা অধরা? এখন সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। এবিপি আনন্দ। আপনারা দেখলেন 2011 সালের সেপ্টেম্বর মাসে মাননীয় বস্ত্রমন্ত্রী তিনি বলছেন বই দেখারও দরকার নেই, অর্থাৎ তথ্য প্রমাণেরও দরকার নেই। তিনি জানেন, দায়িত্ব নিয়ে বলছেন যে এই সংস্থা কিরাম কাজ করেছে এবং জনসমক্ষে হাজার হাজার মানুষের সামনে ভূয়সী প্রশংসা করছেন, যাতে আমানতকারীদের অভিযোগ তারা ভরসা পেয়েছিলেন এবং কার্যত আজকে বুঝতে পারছেন প্রতারিত হয়েছেন। এবং তারপর আরেকজন আমানতকারী আপনারা দেখলেন খানিকক্ষণ আগেই বললেন যে মন্ত্রীর সেই বক্তব্য এবং প্রদীপ জ্বালার উদ্বোধনের সেই ছবি ছেপে অবধি প্রচার চলেছে। অর্থাৎ এই গোটা বিষয়টিতে এই বেআইনি আর্থিক সংস্থার ক্রেডিবিলিটি তৈরিতে এই বস্ত্রমন্ত্রী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। আমি বিমলবাবুর কাছে যাব। বিমলবাবু, দুর্নীতি, টাকা নেয়া না নেয়া এটা তো ভিন্ন প্রশ্ন, কিন্তু মানুষকে ভরসা জোগানোর দায়টাও তো মন্ত্রীদের নিতে হবে। এইভাবে পাবলিকলি যেভাবে বেআইনি আর্থিক সংস্থা বা তথাকথিত চিট ফান্ডের পাশে মন্ত্রী নেতা যে দলেরই হন, আপনার মনে হয় না যে এটাও না জেনে, আমি যদি সব থেকে নির্দোষ ব্যাখ্যাটাও নিই যে আমি না জেনে গেছিলাম, না জেনে যাওয়াটাও আসলে একটা ক্রাইম, একটা অপরাধ? না জেনে যাওয়া তো নিঃসন্দেহে, না জেনে বা না জেনে যেভাবেই হোক না কেন, আপনি যদি একটা কাজ করেন পরবর্তীকালে তার যদি কোনো সমস্যা তৈরি হয় তার দায়িত্ব আপনাকে নিতেই হবে, কিছু করার নেই। কারণ যাদের পাবলিক লাইফ আছে, পলিটিক্যাল লিডার, তারা যতই এড়ানোর চেষ্টা করুন যে আমার দলের সে নেতা ছিল না, সে আমার আদর্শে বিশ্বাস ছিল না, আমার ময়দানের সভায় সে উপস্থিত ছিল না, কিন্তু আমার কোনো নেতার সঙ্গে গোপনে যোগাযোগ হয়তো ছিল, এই বলে দায়িত্ব হয়তো এড়ানো যায়, কিন্তু মানুষকে বোকা বানানো যায় না। ওই যারা মানুষকে বোকা বানায় তাদের অবস্থা যা হয় এখন তো দেখা যাচ্ছে। সুতরাং ভবিষ্যতে যে করবে তার একই হাল হবে। আমার সেটা প্রশ্ন অন্য। এটা আসলে ওই যে হয় কি না, কিছু কিছু আপনারা দেখাচ্ছেন, কিন্তু আরো অনেক কিছু দেখানো উচিত। যেহেতু অন্য একটি চ্যানেলে আমি পুরো প্রোগ্রামটা দেখেছি, যার জন্য আমি রেফারেন্স দিয়ে কথা বলতে পারি, কারণ কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি, কাগজেও পড়েছি। বেসিল বলে একটা সংস্থা ছিল, সেটাও চিটফান্ড।
আচ্ছা, বেসিল বোধহয় BSIL কিছু তো নাম হবে। আসানসোলে একটা কারখানা করলো প্রথমে, আচ্ছা, তারপর রাতারাতি কারখানাটা উঠে চিট ফান্ড হয়ে গেল। আচ্ছা, সেই কোম্পানিটা একটি প্রসপেক্টাস বার করলো। একটু দেখুন তো পূর্বতন সরকারে কারা কারা সেখানে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। আপনি এই পর্যন্ত বললেন, এখানে অনেক মন্ত্রীরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, মন্ত্রীরা শুভেচ্ছা বার্তা যতদূর জানি মাননীয় মুখ্যমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা ছিল। দ্যাট ওয়াজ অলসো চিট ফান্ড, ডেফিনেটলি দ্যাট ওয়াজ অলসো চিট ফান্ড। তো তাই যদি হয় তাহলে আমি কিন্তু একবারও বলছি না যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এর সঙ্গে যুক্ত ছিলেন, তিনি অপরাধী। হয় কি পলিটিক্যাল লিডাররা জেনে বা না জেনে হয়তো তাদের সমর্থনের ভিত্তিটাকে বাড়ানোর জন্য বা কেউ এসেছে, দলের কেউ নিয়ে এসে লিখে দেন। যেভাবে মদন মিত্র হয়তো তাঁর দলের কেউ বলেছে চলুন একটা অনুষ্ঠানে যাব, রাজনৈতিক নেতারা একেবারে সব অনুষ্ঠানে যান, তারাও গেছেন। অর্থাৎ রাজনৈতিক নেতাদের এবার মনে হয় একটু ভেবে দেখার সময় এসছে যে এই যে কাজগুলো তারা করে চলেছেন, আমি ইনক্লুডিং শ্যামাপদ মুখোপাধ্যায় বা মদন মিত্র, তার আগে এই যে আগেকার সরকারের যাদের কথা বললাম, এমনকি এটাও তো ঠিক যে প্রাক্তন CPM এর একজন MLA তিনি তো এই সারদার কর্মচারী শুদ্ধ ছিলেন, তাকে তো অনুষ্ঠানে দেখা গেছে নদিয়ার একটি জায়গা থেকে নির্বাচিত হয়েছিলেন, তাকে পরে পার্টি থেকে বাদ করে দেওয়া হয়, সেটা অন্য কারণে বার করে দেওয়া হয়েছিল কিনা জানি না। সুতরাং প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছেন। কিন্তু আবার এটাও ঠিক যে আমি আবার কখনো ধরে নিতে রাজি নই যে এরা প্রত্যেকে অপরাধী। কিন্তু ধরুন এই ভিডিওটা সেপ্টেম্বর 2011 পরিবর্তন সরকার আসার পর, ওই জনজোয়ারের পর একজন মন্ত্রী বা দায়িত্বপূর্ণ ব্যক্তি বললে আমি বলছি তিনি এখন দায় এড়াবেন কি করে? আর তিনি তো এরাম বলছেন না যে সংস্থাটি ভালো কিনা আপনারা যাচাই করে দেখুন, তিনি গ্যারান্টি দিচ্ছেন, বলছেন কাগজপত্রের দরকার নেই, আমি বলছি সংস্থাটি ভালো। আমি বলছি এ তো আমানতকারীদের প্রলুব্ধ করা। ডেফিনেটলি এটা এক ধরনের অত্যুৎসাহ, এবং আমি এটা বলতে কোথাও দিয়ে জানি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ। জনপ্রতিনিধিদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত, কারণ যখনই আমি ধরা পড়লাম গা থেকে ঝেড়ে ফেলে দিলাম, এটা হতে পারে না। আমি বিমল আপনাকে, আপনি মাস্টার মশাই লোক, আমি একটা সর্বক্ষণের কর্মী, কোনো রোজগার করি না, কিন্তু একজন রাজনৈতিক কর্মী। আজকে যদি তন্ময়দা বসে আছেন আমাদের সম্পূর্ণ রাজনৈতিক ভিন্ন মেরুর লোক, উনি যদি কালকে আমাকে বলেন যে কোনো একটা সেমিনারে বক্তৃতা করতে হবে কোনো একটা ইস্যুর ভিত্তিতে, যে ইস্যুতে হয়তো আমরা কাছাকাছি আছি, আমি যদি দেখি ওখানে DYFI কিংবা তাদের CPIM এর ঝান্ডা থাকবে, আমিও ওখানে যাব না, উনিও আমার দলের এ ধরনের কোনো মঞ্চে আসবেন না। একই সঙ্গে মনে রাখতে হবে রাজনৈতিক দলের তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি একজন ব্যবসাদার, এত বড় সিমেন্ট কারখানা চালিয়েছেন, একটা পুঁজি তৈরি করেছেন, করতে তো কিছু এক্সপার্টাইজ লাগে, মেধাও লাগে। একজন ব্যবসা একজন, হ্যাঁ ঠিক আছে, সবাই বনেদি বড় লোক এখন আমাদের দেশে রাজনৈতিক নেতারা বিশেষ করে। তা আমি সেই বনেদি গরিব হওয়ার একটা উত্তরাধিকার নিয়ে আমি আপনাদের প্রশ্ন তুলছি যে কোনো ব্যবসায়ী আরেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে সে সরাসরি সেখান থেকে সার্টিফিকেট দিতে পারে, সে লিউর করতে পারে, সে মানুষের কাছে আবেদন জানাতে পারে যে কোনো কিছু প্রয়োজন নেই, আমি বলছি তুমি রাখো। আমি তো বলছি তো মদন মিত্র যে বলেছেন জানি এত কথা প্রশ্ন বিভিন্ন উঠেছিল, তাকেও ছাপিয়ে গেছে, হাম কিসি সে কম নেই, এগিয়ে চলেছে, আবার পরে কে আসবে বোঝা যাচ্ছে না। না, আরও ব্যাপার আছে, এটা এই জায়গা ছেড়ে আর একটা বিষয় যেটা আপনারা একদম প্রথমে দেখালেন, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের লোগো ব্যবহার, সেবির লোগো ব্যবহার করলো। আমি যতদূর জানি সেবির উচিত ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের বিরুদ্ধে মামলা করা। আমি শুরুতেই এটা আমি তো শুনিনি মামলা করা, কোনো ব্যবস্থার কথা আমি শুনিনি, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কিচ্ছু শুনিনি। অথচ আরেক যাকে অ্যারেস্ট করা হয়েছে তার ডায়েরিতে পাওয়া যাচ্ছে সেবির কোন কর্মকর্তাকে কত টাকা দেওয়া হয়েছে, রিজার্ভ ব্যাংকের কোন কর্মকর্তাকে কত টাকা দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে এগুলোর মধ্যে কোনো যোগসূত্র নেই? এইগুলো যদি সাধারণ মানুষ প্রশ্ন করে অস্বীকার করা যাবে না। সুতরাং সে যিনি হন, তিনি বাম হন, ডান হন, মধ্যপন্থী হন না কেন, রাজনীতিবিদ, সরকারি কর্মচারী সব মিলিয়ে দায় কেউই এড়াতে পারছেন না। এটা কিন্তু আমাদের দেশের পলিটিক্যাল ক্লাসকে এবার পরিষ্কার বুঝতে হবে, শুধুমাত্র ওই গরুয়ার নদীকে মেলানো যে এটা তৃণমূলই করেছে, আমি একদম সাধু পুরুষ, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ প্রথম যে অ্যারেস্ট হয়েছে উড়িষ্যা, সে একজন কংগ্রেস নেতা, প্রত্যেকে জানি না আমাদের মতো এবার সাধারণ লোকরাও জড়াবে কিনা আমি জানি না, কি কে কে জড়িয়ে গেছে, জড়িয়ে পড়তেই পারে। চোখের লোকের জানা সারদাকে ডিফেন্ড করবার জন্য কারো না জানা বেশিলপন্থী যদি হওয়া যায়, তাহলে ডান বাম মধ্যপন্থী সবকিছু এরকম হয়। আমি তো একটাই, না না সেটা ঠিক না, তবে আবার এও ঠিক যে গরু এবং নদীর আলোচনা করব, পার্টিকুলার রাজনীতি করে যাব, সেটাও মানুষ বুঝতে পারে, সেটাও মানুষ বুঝতে পারে। পশ্চিমবঙ্গে এখন একটাই স্লোগান, যেটা
আগে আমরা সেই স্লোগান সারা পশ্চিমবঙ্গে 2011-এ দেখেছিলাম, একটুখানি বদলে এখন হয়েছে সবকিছুতে সারদার প্রতিমূর্তি, যেখানে দেখবেন সব জায়গায় সারদার প্রতিমূর্তি। এরা এক সময়ে সোমেন মিত্র চিঠি লিখেছিলেন এই সমস্ত চিটফান্ডের বিরুদ্ধে, এটা যেরকম তথ্য। আরেকটি তথ্য আছে, মালদা থেকে নির্বাচিত একজন এমপি তিনি প্রথমে সারদার বিরুদ্ধে চিঠি লিখলেন, তারপরে আবার বলে না না সারদা খুব ভালো, আমি ভুল লিখেছিলাম, নিজেই নিজে চিঠি রিজয়েন্ডার একদম বলে না না সারদা খুব ভালো, তিনি একজন কংগ্রেস নেতা। কে জয়প্রকাশ দাস যতই বাঁচানোর চেষ্টা করুন, আমি বলছি যতই বাঁচানোর চেষ্টা করুন, নোংরাগুলো লেগে গেছে, পারবেন না। আমরা নোংরা লাগাচ্ছি না, আমরা নোংরা ছাড়াচ্ছিও না। নোংরা ছাড়ানোর জন্য যে সিটকে 1 বছর 1 মাস তদন্ত করতে দেওয়া হলো, তারা কোনো নোংরা খুঁজে পাচ্ছে না কেন? এমনও হতে পারে যে সিটে হয়তো আপনাদের ভয়ের কোনো কারণ ছিল, এমনও হতে পারে সিট যাদের হাতে ছিল। একটা শুধু মনে করিয়ে দিই বিমল বাবুর কথায়, যখন বললেন আমার নাম করে, যে সিবিআই এর জন্য সব থেকে বেশি দৌড়েছিলেন আমাদের কংগ্রেস নেতা আব্দুল মান্নান, যিনি গিয়ে সুপ্রিম কোর্টে পড়ে থেকে লড়ে সেই সিবিআই এনেছিলেন। এই জিনিসটা আজকে তার আগে বিমল শঙ্কর নন্দ যে প্রশ্ন করলেন তাতে অবশ্যই একটা অংশে আমার সম্পূর্ণ সমর্থন আছে, কারণ এই প্রতিপক্ষ অনুষ্ঠানের শুরুতেই আমি সেই প্রশ্ন রেখেছিলাম যে এ কোন ম্যাজিক যেখানে সেবির কাছে প্রথম একেবারে লিখিত আকারে কমপ্লেন যাচ্ছে 23 এপ্রিল 2010, আর সেবি সেই চিঠির কৃতজ্ঞতা স্বীকার, প্রাপ্তি স্বীকার ইত্যাদি করে সারদা কোম্পানিকে তার সমস্ত ব্যবসা গোটাতে বলছে এবং আমানতকারীদের টাকা ফেরত দিতে বলছে 23 এপ্রিল 2013। এই বিপুল বিরাট সময়টা কি কোথাও কোনো প্রশ্নচিহ্ন জাগায় না? যে তদন্ত শুরু করেছিলেন দময়ন্তী সেন, গৌতম মোহন চক্রবর্তী এবং নারায়ণ চন্দ্র ঘোষ, তারা যখন 2009 তদন্ত শুরু করে 2010-এ সেবিকে জানালেন, ব্যবস্থা নিতে 2013 এপ্রিল মাস অবধি গড়ালো কেন? দেখুন, নিয়ামক সংস্থা কিন্তু তার একাংশের বিরুদ্ধেই সারদা কাণ্ডে জড়িত থাকার অভিযোগ। সেবি সারদা কাণ্ডে তদন্তে নেমে এখন যাদের ভূমিকাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সারদা কাণ্ডের শুরু থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সারদার মতো বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কাজকর্মের প্রতি কেন প্রথম থেকে নজর দেয়নি সেবি? তারা কি চোখ বন্ধ করেছিল, নাকি জেনে বুঝেও কিছু দেখেনি? সরকারি নথিও বলছে অভিযোগ পাওয়া সত্ত্বেও সারদার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব করেছে সেবি। সারদা রিয়েলটি ইন্ডিয়া লিমিটেড বেআইনিভাবে গ্রামাঞ্চল থেকে টাকা তুলছে বলে 2009 সালে রাজ্য সরকারি ইকোনমিক অফেন্স ইনভেস্টিগেশন সেল চিঠি দেয় সেবিকে। সেই সময় এ বিষয়ে তৎকালীন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী, কলকাতা পুলিশের তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন, সেলের প্রধান নারায়ণ চন্দ্র ঘোষ এবং পুলিশ কর্তা স্বপন দাশগুপ্তর বৈঠক হয়। তারা বিষয়টি তদন্ত করছিলেন। সেই মতো নিয়ামক সংস্থা সেবিকে চিঠি দিয়ে সারদার কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে সেবি এই চিঠির প্রাপ্তি স্বীকার করে 2010 সালের 23 এপ্রিল। আরও চমকে দেওয়ার মতো বিষয় হলো, সারদার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিতে সেবির লেগে যায় আরও 3 বছর। 2013 সালে সেবি সারদা রিয়েলটি ইন্ডিয়া লিমিটেড এবং সুদীপ্ত সেনকে নির্দেশ দেয় 3 মাসের মধ্যে আমানত সংগ্রহ বন্ধ করে আমানতকারীদের টাকা ফেরত দিতে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন 3 বছর সময় লেগে গেল সেবির? ওয়াকিবহাল মহলের বক্তব্য, বিষয়টি প্রথমে সেবিরই নজরে আসা উচিত ছিল, কিন্তু তা তাদের আসেনি। এমনকি রাজ্য সরকারের সংস্থার কাছ থেকে চিঠি পাওয়ার পরও তাদের ব্যবস্থা নিতে লেগে গেল 3 বছর। আর এই বিলম্বের কারণ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। সারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টও সেবি, আরবিআইয়ের মতো নিয়ামক সংস্থার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি সেবির মতো নিয়ামক সংস্থাগুলির ভূমিকা যথাযথভাবে খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছে। এবিপি আনন্দ। গৌতমবাবু, এই অনুষ্ঠানের শেষ অংশে আপনার কাছে আমার প্রশ্ন, একেবারে মাননীয় বিচারপতিদের প্রশ্নই আরেকবার রিপিট করে আমি দিতে পারি যে এই কেন্দ্রীয় সংস্থাগুলি যারা ভারতবর্ষের আর্থিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তারা কি ঘুমোচ্ছিলেন? এখন সন্দেহের একটা অবকাশ তৈরি হচ্ছে, কারণ এখানে অনেকগুলি সংস্থা যুক্ত। এখানে সেবি যুক্ত, রিজার্ভ ব্যাংক যুক্ত, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যুক্ত এবং আরেকটা সংস্থা আছে যেটা হচ্ছে স্পেশাল
স্পেশাল ফ্রডস SFIO বলে, তো ইনভেস্টিগেশন অফিস, এবং তাদের মানে একটা সার্টেন মাত্রার বেশি যদি ফ্রডের পরিমাণটা হয় তখন SFIO চলে আসে। এখন এতে মানে আজকের ভারতবর্ষ কিন্তু 1950 সালের ভারতবর্ষ নয়, এখন অনেকগুলি ইনভেস্টিগেটিং এজেন্সি কাজ করে, ফলে তাদের সবার চোখ এড়িয়ে জাল কেটে এই সংস্থাগুলি যেভাবে কাজ করে গেছে, এটাতে একটা সন্দেহের প্রকাশ্যে কাজ করেছে। না, এটা তো পাবলিক ডিলিং, তো লোক মানুষের বাড়ি যাচ্ছে, তার ডোরস্টেপ ব্যাংকিং করছে, তার টাকা নিয়ে আসছে। তবে একটা আমি বলবো, আজকের কাগজে, আজকে আনন্দবাজার পত্রিকাতেই একটা খবর আছে যেটা কিন্তু একটুখানি আশা জাগাচ্ছে, যে আমাদের মাননীয় তৃণমূলের সাংসদ কেডি সিং, তার মালিকানায় একটা কোম্পানি, দুটো কোম্পানি চলতো, একটা হচ্ছে অ্যালকেমিস্ট হোল্ডিংস, একটা হচ্ছে অ্যালকেমিস্ট রিয়ালটি সম্ভবত। তো রিজার্ভ ব্যাংক নড়ে চড়ে বসে এখন এই দুটি সংস্থার লাইসেন্স বাতিল করেছে, এবং তাদের বলা হয়েছে যে তোমরা ব্যবসা বন্ধ করে দাও এবং যা আমানত নিয়েছে সেগুলো ফেরত দিয়ে দাও। এখন এটার থেকে বোঝা যায় যে কি হয়, এগুলো চিট ফান্ড বলি আমরা সহজে, এগুলো পঞ্জি কোম্পানিজ। হ্যাঁ, পঞ্জি কোম্পানিরা যেভাবে অপারেট করে, সে চার্লস পঞ্জি বলে একটা লোক ছিল, 1928 সালে সে প্রথমে এটা করেছিল, তার নামেই এটা চলে। যে টাকা তারা বাজার থেকে তোলে, এই কি সারদা, কি অ্যালকেমিস্ট, কি আর অনেকগুলো নাম আছে, প্রথম কিছু টাকা এরা ফেরতও দেয়। হ্যাঁ, এই সময় পর্যন্ত কিন্তু এরা অপারেটিং উইদিন দ্য বাউন্ডস অফ ল। হ্যাঁ, তোমার টাকা নিচ্ছি, তোমার সময় মতো তোমার টাকা ফেরতও দিচ্ছি, তোমার সুদও দিচ্ছি, সবই করছি। না, উইদিন বাউন্ডস অফ ল আপনি তখনই বলতে পারবেন যখন যথাযোগ্য অনুমতি নেই, সেটা দেখে নিতে হবে। কিন্তু এবারে কি করে এরা, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আইনের গণ্ডির বাইরে এরা চলে যেতে থাকে। অর্থাৎ একটা লোক দুদিন গিয়ে টাকাটা পেলো না, বা সুদ যতটা পাওয়ার কথা ছিল পেলো না, এইভাবে আস্তে আস্তে নেটওয়ার্কটি যত বড় হয় এটা হতে থাকে। এইটা কিন্তু পলিটিক্যাল পেট্রোনেজ ছাড়া হয় না। হ্যাঁ, কারণ একটা পিরিয়ড আমাকে কিন্তু প্রোটেকশন পেতে হবে ফ্রম দ্য লং হ্যান্ড অফ দ্য ল। আইনের যে দীর্ঘ হাত, তার থেকে আমাকে খানিকটা আঁচ বাঁচিয়ে আমাকে রাখতে হবে এই সময়টা দেওয়ার জন্য। এই 3 বছর হোক, 4 বছর হোক, এর মধ্যে আমি কয়েক হাজার কোটি টাকা পিটে নেব। এবং সেখানে কিন্তু এই যে একটা আজকে তো সেটা দমনে সিবিআই এর যে রোল এখনো পর্যন্ত দেখছেন, সেটা ভরসা জাগাচ্ছে। হ্যাঁ, এখনো পর্যন্ত তো এখন তো কিছুটা রোল তো তারা নিচ্ছে, এখন তো সিবিআই নিচ্ছে প্র্যাকটিক্যালি, এনফোর্সমেন্ট ডিরেক্টর কিছু। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাজ কিন্তু মূলত টাকাটা কোথায় গেল বার করা, তাদের পাওয়ার অফ অ্যারেস্ট নেই সিবিআই যেটা আছে। আমি একটা কথা বলবো, একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এটা একটু মানে সোল সার্চিংটা করা দরকার বর্তমান সরকারের। এখন যেটা হয়ে যাচ্ছে, একটা তো নানা ক্ষেত্রে খুব পুয়ার গভর্নেন্সের চিত্র ফুটে উঠছে, এবং আমি অনেকগুলো আলোচনায় পার্টিসিপেট করে দেখেছি যে মানে এই বর্তমান সরকারের যারা অ্যাপোলজিস্টস আর কি, হ্যাঁ, তাদের একটাই সাধারণ যুক্তি যে এরম তো আগেও হয়েছিল। আমি বলছি এরম তো আগে হয়েছিল বললে কিন্তু মানুষ শুনবে না, এখন কেন হচ্ছে তার উত্তরটা আগে দিতে হতে পারে না। তারপরে কি অন্য কে কি খারাপ কাজ করেছিল সেটা নিয়ে তো নিশ্চয়ই অনেক মাঠে ময়দানে গরম করা যায়। এই জিনিসটা সাম্প্রতিককালে আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম একটি মন্তব্য করেছেন যে আগে যেটা হচ্ছিল সেটা মানুষের কাজ হচ্ছিল, গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার কাজ হচ্ছিল, এখন যেটা হচ্ছে সেটা রাজনীতি হচ্ছে। এই কথাটা বলে বর্তমান সরকারের একজন মন্ত্রী প্রমাণ করলেন তার দল এমনকি সর্বোচ্চ মাননীয় সুপ্রিম কোর্টের উপরেও কোনো আস্থা রাখে না। এটা হচ্ছে তদন্ত, কিন্তু একটা জিনিস ওয়েস্ট বেঙ্গল ফিনান্স কমিশন তাদের ওয়েবসাইট যদি খোলেন আর শ্যামল সেন কমিশনের ওয়েবসাইট যদি খোলেন, তাহলে ওই যে টাকা ফেরত দেওয়ার যে বেনিফিশিয়ারির তালিকা, সেই দুটো তালিকা আপনি দুরকম দেখতে পাবেন। আজকে গিয়ে ওয়েবসাইট খুলবেন, আজকের খবরের কাগজ থেকে তোমার আশা হয়েছে, কিন্তু আরেকটা ঘটনা এর আগেই হয়েছিল 21শে জুন। তাতে কিন্তু ইডি সার্বিকভাবে কেডি সিং এর কতগুলো 52টা অফিস রেড করেছিল, 200 কোটি টাকা তারা সিজ করেছিল। সেই সব ঘটনার এফেক্টেই আজকের যেটা হচ্ছে সেই 21শে জুনের ক্রমান্বয়ে। সুতরাং এইটা যেটা বললে ঠিক, যে এখন বর্তমানে নানা সংস্থা এগুলোর ওপর চোখ রেখেছে, এবং আজকে যারা এইসব করে কমে খাচ্ছিল তাদের কিন্তু সত্যি চিন্তা এক লাইনে সোল সার্চিং বোধ হয় আমি অন্যভাবে নেবেন না, মিডিয়ারও করার দরকার। তার কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো মিডিয়াতে বিজ্ঞাপন দেয়, মিডিয়া কিন্তু এই বিজ্ঞাপন দিয়ে তারা পপুলার হয়। আরেকটা কথা বলি,
বিমল শঙ্কর নন্দ বলেন যে আমি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ অধ্যাপক, আমি আইনত এবিপি আনন্দ বা আনন্দবাজার পত্রিকা যে কোনো মিডিয়া কার্যত আইনত নিতে বাধ্য। রাষ্ট্রদ্রোহিতা আর সাম্প্রদায়িক হিংসায় উস্কানি এই দুটি ক্ষেত্র ছাড়া বিজ্ঞাপন নিতে আমরা বাধ্য। কি বলছেন আপনি? এবার বলুন যে আমি এই কোম্পানিগুলো নেব না বিজ্ঞাপন, এদের বিজ্ঞাপন নেব না, এক সেকেন্ড বলতে পারেন না? মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে তার কাগজের উদ্বোধন করছেন টাউন হলে, আমি কোন আইনে বলবো? আমি নৈতিকতা বাদ দিন, কোন আইনে বলবো যে আমি এটা চিটফান্ড না? এটা কি তদন্তকারী সংস্থা এবিপি আনন্দ ঠিক করবে যে কোনটা চিটফান্ড আর কোনটা চিটফান্ড নয়? মানে আমি বলছি না না সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি আইনত নিতে আপনাকে আমি বলি যে মানে মেহনতি মানুষের একটা কথা বলে তন্ময়দা আছেন, আপনি বলতে পারেন সহজ কথা তো, বিজ্ঞাপন ছাপা এবং এন্ডোর্সমেন্ট সমার্থক না। কালকে তন্ময়দা বললেন যে আমি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, আমার বিজ্ঞাপন ছাপতে হবে। আমাদের সময় একেবারে শেষ, আমরা নিঃসন্দেহে এই আলোচনা আগে এগিয়ে নিয়ে যাব এবং এই সারদা কেলেঙ্কারির ক্ষেত্রে তদন্তে যা উঠে আসছে অবশ্যই তা সামনে রাখবো এবং ওই সোল সার্চিং এর যে শব্দবন্ধটা উঠে আসছে অবশ্যই তার আলো সমাজের নানা অংশে পড়বে, এটাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে চাই আমরা। চোখ থাকুক এবিপি আনন্দ।